আহ আমাদের আজকের আজকের আলোচনার বিষয় বাংলা সাহিত্যের যুগ বিভাগ এবং বাংলা সাহিত্যের প্রাচীন যুগের উপরে আলোচনা। যুগ বিভাগ, আজকে আমরা জানি বাংলা সাহিত্যের যুগ বিভাগের আলোকে তিনটা যুগে ভাগ করা হয়েছে। একটা হলো বাংলা সাহিত্যের প্রাচীন যুগ, যার সময়সীমা ডিউরেশন পিরিয়ডটি ডক্টর শহীদুল্লাহর মতে 650 থেকে 1200, আর ডক্টর সুনীতির মতে 950 থেকে 1200। এই সময়ের ব্যবধানে একটাই মাত্র গ্রন্থ লেখা হয়েছিল, যার নাম চর্যাপদ। আমাদের প্রথম আলোচনার টপিক যুগ বিভাগ। এই যুগ বিভাগ গুলো কিসের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল, কেন সময়টা ডক্টর শহীদুল্লাহর মতে 650 থেকে 1200, আর কেন সময়টা ডক্টর সুনীতির মতে 950 থেকে 1200, কেন সময়টা লাস্টে 1200 পর্যন্তই তার টাইম। পরবর্তী বাংলাদেশের মধ্যযুগ, যার সময়সীমা ডিউরেশন পিরিয়ডটি 1201 থেকে 1800 পর্যন্ত। এরপরে বাংলা সাহিত্যের আধুনিককাল বা আধুনিক যুগ, যার সময়সীমা ডিউরেশন পিরিয়ডটি 1801 থেকে আজকের বর্তমান কাল পর্যন্ত। এই তিনটা যুগে কিভাবে নির্ণয় করা হলো, কার উপর ভিত্তি করে, কার উপর বেস করে, কি কারণে আমরা বাংলা সাহিত্যের যুগ বিভাগের আলোকে তিনটা যুগে ভাগ করলাম। আমরা জানি যীশু খ্রিস্টের জন্মকে কেন্দ্র করেই খ্রিস্টাব্দ সাল গণনা শুরু হয়েছিল। তার জন্মের পরে 1 বছর, 2 বছর, 3 বছর করতে করতে আজকে আমরা 2025 খ্রিস্টাব্দে এসে পড়ছি। খ্রিস্টের জন্মের আগে পিছনে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি বছর পিছনে ফেলে রেখে আসছি। যা আমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক আগে আলোচনা করা দরকার, যেটা এখন বর্তমান গ্রামাটিক্যাল আইটেমের প্রথম লেকচার, এটা আমরা পরে আলোচনা করে নিব। সেটা হলো বাংলা ভাষা, বাংলা বর্ণের উদ্ভব, উৎপত্তি, পুনর্বিকাশ। পৃথিবীতে আজকে 3.5 থেকে 4,000 ভাষা আছে। এই ভাষাগুলোর মধ্যে বাংলা একটা অন্যতম স্বতন্ত্র ল্যাঙ্গুয়েজ। এই বাংলা ল্যাঙ্গুয়েজটার অ্যাকচুয়ালি উৎপত্তি বা জন্ম কবে হয়েছিল, তো এটা আমাদের এই বাংলা ভাষার উৎপত্তি বা জন্মের হিস্ট্রিটা আমাদের আগে জানলে যুগ বিভাগের আলোচনাটা পরে আরো ক্লিয়ার ধারণা হতো, পাওয়া যেত আর কি। তবে জাস্ট আমরা এখন একটু জেনে নেই, পরে আমরা আলোচনা করব। এখন জানি 7ম শতাব্দীকাল এমন একটা টাইম, 7ম শতাব্দী, অর্থাৎ 7ম শতাব্দী বলতে 601 থেকে 700 খ্রিস্টাব্দের মধ্যবর্তী কোন এক টাইমে বাংলা নামক এই ভাষার জন্ম বঙ্গ অঞ্চলে হয়েছিল। এর আগে হোল পৃথিবীতে বাংলা ভাষার কোনো অস্তিত্বই ছিল না। 7ম শতাব্দী থেকে এটা সুনীতির মতে, আর 10ম শতাব্দীতে বাংলা ভাষার জন্ম হয়েছিল শহীদুল্লাহর মতে 7ম শতাব্দীতে, আর সুনীতির মতে 10ম শতাব্দীতে বাংলা ভাষার জন্ম হয়েছিল। যাই হোক, 7ম আর 10ম যাই হোক, তবে বাংলা ভাষার উৎপত্তি নিয়ে ডক্টর শহীদুল্লাহর মতটা বেশি গুরুত্বপূর্ণ। সেখান থেকে আজকে 2025, অর্থাৎ আজকে বাংলা ভাষার বয়স আমরা যদি অনুমান করি, তাহলে প্রায় 1000 বছর বা প্রায় 1500 বছর। এর আগে হোল পৃথিবীতে বাংলা নামক এই ভাষাটার কোনো অস্তিত্বই ছিল না। তবে কিভাবে তার উৎপত্তি বা জন্ম হয়েছিল, ভারতবর্ষেরই মূলত বাংলা ভাষার জন্ম হয়। তবে ভারতবর্ষের একটা কন্যা অংশ বঙ্গ অঞ্চল, এই বঙ্গ অঞ্চলে একসময় পানির তলে ডুবানোই ছিল। চর জেগে, দ্বীপ জেগে, পলি জমে ভারতবর্ষ বাসযোগ্য হয়েছিল, এবং আমাদের বঙ্গ অঞ্চলে একসময় বাসযোগ্য হয়। তা ভারতবর্ষে প্রথম অনার্যগণ প্রবেশ করেন, তারও কিছুকাল পরে আর্যগণ প্রবেশ করেন খ্রিস্টপূর্বকালেই। তারপর সেখান থেকে আর্যদের বিভিন্ন শাখা থেকে পরিবর্তন হতে 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 বঙ্গ অঞ্চলে এসে আমরা বাংলা ভাষাটি পেলাম। তবে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হিস্ট্রি, যে আমরা গ্রামাটিক্যাল আইটেমে পরে আলোচনা করে নিব। তবে যাই হোক, আমরা এতটুকু জানলাম 7ম শতাব্দীতে বাংলা ভাষার জন্ম হলো ডক্টর শহীদুল্লাহর মতে, আর বাংলা ভাষার উৎপত্তি নিয়ে শহীদুল্লাহ মতটা বেশি গুরুত্বপূর্ণ। আর সুনীতির মতে 10ম শতাব্দীতে। এই সময় দুইটাই, বাংলা ভাষা এবং বাংলা বর্ণমালা দুইটারই জন্ম হলো। বাংলা ভাষা, বাংলা বর্ণ জন্মের পরেই সমসাময়িক কালে বাংলা সাহিত্য চর্চাও কিন্তু শুরু হয়ে যায়। তা বাংলা ভাষা, বাংলা বর্ণের উৎপত্তি, জন্ম, সাহিত্য চর্চা থেকে শুরু করে 1200 পর্যন্ত আমাদের একটা সময়কাল প্রাচীন যুগ। কারণটা কি ছিল? কারণ এই সময়ের ব্যবধানে দুইটা প্রখ্যাত রাজবংশ, একটা হলো পাল বংশ এবং একটা হলো সেন বংশ। পাল এবং সেন আমলে 99% লোকই ছিলেন বৌদ্ধ। আমাদের ভারতীয় ধর্মীয় অনুভূতি গুলো কিন্তু জানা দরকার। ভারতবর্ষে আজকে আমরা 4 ধর্মের লোক বাস করি ম্যাক্সিমাম, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান। এদের মধ্যে ভারতবর্ষে প্রথম কোন ধর্মের আবির্ভাব হয়েছিল? আনুমানিক খ্রিস্টপূর্ব 500 বছর আগে ভারতবর্ষে অনার্যগণ এসেছিলেন। সেই অনার্যদের কোনো ধর্মই ছিল না। পরবর্তীকালে আরো 3000 বছর পরে খ্রিস্টপূর্ব 2000-এর দিকে ভারতবর্ষে আর্যগণ আসেন। মূলত আর্যরা আসার পরেই আমাদের অর্থলেখা তার একটা ধর্মের ছত্রছায়া আসে। তো ভারতবর্ষে আর্যগণ আসার পরে
প্রথম যে ধর্মের উৎপত্তি হয়েছিল সেই ধর্মটার নাম ছিল জৈন ধর্ম। পরবর্তীকালে আরেকটা ধর্মের উৎপত্তি হয় যার নাম ছিল সনাতন ধর্ম। জৈন আর সনাতন দুটো মিলে হয়েছিল ভারতীয় ধর্ম। ভারত মানে ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে ইন্দো, ইন্দো থেকে নাম হলো হিন্দু ধর্ম। তাই আজকে যদি আপনার কাছে কোশ্চেন করা হয় ভারতবর্ষের আদি ধর্ম কোনটি, বলতে হিন্দু ধর্ম ভারতবর্ষের। এরপরে খ্রিস্টপূর্বকালে খ্রিস্টপূর্ব 4র্থ শতকের দিকে গৌতম বুদ্ধ ভারত এসেছিলেন, নেপালের লুম্বিনী শহরে জন্ম। তারপর ভারতবর্ষে আরেকটি দ্বিতীয় ধর্ম প্রতিষ্ঠা বৌদ্ধ ধর্ম। দলে দলে লোকজন হিন্দু ধর্ম ত্যাগ করে তারা বৌদ্ধ ধর্ম গ্রহণ করতে লাগলেন। এবং পরবর্তীকালে আপনারা জানেন মৌর্য বংশের পরবর্তী গুপ্ত বংশ, রাজা শশাঙ্কের আমল এবং তার পরবর্তীকালে আমাদের পাল এবং সেন আমল। ধীরে 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 এই সময়ে আমাদের মানুষ ধর্মীয় অনুভূতিতে তারা বৌদ্ধ ধর্মে তারা বেশি দীক্ষিত থাকেন। তাই পাল এবং সেন আমলে এই সময় তৎকালীন 99% লোকই ছিলেন বৌদ্ধ। সেই বৌদ্ধদের হাতেই কিন্তু একটা বিখ্যাত গ্রন্থ রচিত হয়েছিল যার নাম ছিল চর্যাপদ। কিন্তু আপনারা জানেন এত ভালো মানের একটা গ্রন্থ রচনার পরে 1201 মতান্তরে 1204 তুর্কি বীর ইকতারুদ্দিন মহম্মদ বক্তিয়ার যে বঙ্গ জয় করেন, তিনি বঙ্গ আক্রমণের কারণে এই অঞ্চল থেকে বঙ্গ আক্রমণের পরে এই অঞ্চল থেকে বিভিন্ন পণ্ডিত কবি সাহিত্যিকগণ তারা পালিয়ে নেপালে শরণার্থী হয়েছিলেন। সাহিত্য জগতে একটা অন্ধকার বা শূন্যতা নেমে এসেছিল, যে কারণে দীর্ঘ 150 বছর 1201 থেকে 1350 এই দীর্ঘ 150 বছরের মধ্যে তেমন কোনো উল্লেখযোগ্য সাহিত্য চর্চা হয়নি, রচিত হয়নি, আবিষ্কার হয়নি, পাওয়া যায়নি। এই সময়কে আপনারা বলতে পারেন অন্ধকার যুগ। আসলে বাংলা সাহিত্যের দুইটা গুরুত্বপূর্ণ ঘটনা প্রভাব ফেলেছিল। একটা কারণে বাংলা সাহিত্য চর্চা নিভে গিয়েছিল, আরেকটা ঘটনার কারণে বাংলা সাহিত্য চর্চার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছিল। তুর্কিদের আক্রমণের কারণে বাংলা সাহিত্য চর্চা অ্যাকচুয়ালি নিভে গিয়েছিল প্রায় 150 বছরের জন্য। বাংলা সাহিত্যের প্রথম গ্রন্থ চর্যাপদ, দ্বিতীয় গ্রন্থ শ্রীকৃষ্ণ কীর্তন, তার মাঝখানে অন্ধকার যুগে দুইটা গ্রন্থ লেখা হয়েছিল, একটার নাম শূন্য পুরাণ এবং আরেকটির নাম শেখ শুভোদয়। তাই মনে রাখবেন যে আমাদের এখানে ওই গ্রন্থগুলাকে দ্বিতীয় বা তৃতীয় গ্রন্থ বলা যায় না, কারণ এই গ্রন্থগুলো কোনো গুণগত কোয়ালিটি সম্পন্ন সাহিত্য না। চর্যাপদ একটা গুণগত মান সম্পন্ন কোয়ালিটি সম্পন্ন সাহিত্য। এই গ্রন্থের সঙ্গে যে গ্রন্থ কম্পেয়ার করা চলে পরবর্তীকালে সেই গ্রন্থটার নাম শ্রীকৃষ্ণ কীর্তন। যাক, আমাদের মূল কথাটা হলো বাংলা ভাষা, বাংলা বর্ণের উৎপত্তি সাহিত্য চর্চা থেকে শুরু করে আমাদের তুর্কিদের আক্রমণ পর্যন্ত হলো প্রাচীন যুগ। সেই তুর্কিদের আক্রমণ 1 না 4 এটা একটা বিভ্রান্তি আছে। 1 যদি হয় আমরা 1200 পর্যন্ত ধরলাম ঠিকই আছে, কিন্তু 4 যদি হয় 1203 কিন্তু বলা যাবে না, কারণ এটা দশক পূর্ণ না হওয়া পর্যন্ত আমাদের সেই সময়টা কিন্তু বলা যায় না। তাই আমাদের প্রাচীন যুগের সময়সীমা তুর্কিদের আক্রমণের আগ পর্যন্তই ধরলাম প্রাচীন যুগ। মধ্যযুগ তুর্কিদের আক্রমণ থেকে শুরু করে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। কারণ 1800 খ্রিস্টাব্দে আবার কি ঘটনা ঘটেছিল মনে রাখবেন, 1800 খ্রিস্টাব্দে এমন একটা ঘটনা ঘটেছিল যে ঘটনার কারণে আমাদের সাহিত্য চর্চার আবার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছিল। একটা কারণে সাহিত্য চর্চা নিভে গেল, আরেকটা কারণে বাংলা সাহিত্য চর্চার নতুন দিগন্ত উন্মোচিত হলো। আমাদের সেই ঘটনাটি হলো 1800 খ্রিস্টাব্দের 4 মে কলকাতার লালবাজার একটা বিখ্যাত কলেজ প্রতিষ্ঠান, কলেজটির নাম ফোর্ট উইলিয়াম কলেজ। আপনারা জানেন এই কলেজটা থেকেই কিন্তু আমাদের অট্টালিকায় বাংলা সাহিত্যের একটা নতুন দিগন্ত উন্মোচিত হলো, বাংলা গদ্য চর্চা শুরু হয়েছিল। কারণ প্রাচীন ও মধ্যযুগের আমাদের সাহিত্যের একমাত্র বাহন ছিল পদ্য সাহিত্য। প্রাচীন ও মধ্যযুগে যত সাহিত্য লেখে সবই পদ্য সাহিত্য কাকে বলে আমরা পরে জানবো। ছন্দের বন্ধনে রচিত সাহিত্যকে বলে পদ্য সাহিত্য। আর যে পদ্য সাহিত্য বলতে কবিতা, কাব্য, গান, যার নাম কবিতা তার নাম কাব্য, তার নাম গান, কথা হলো সেম। কবিতা, কাব্য, গান, পদ্য সাহিত্য। আপনি যদি ছন্দের বন্ধনে 8টা 10টা 15টা 20টা চরণ নিয়ে যদি এক একটি পদ রচনা করেন এক একটা কবিতায়, যদি কয়েকটা পদ কবিতা নিয়ে যে একটা বই আকারে প্রকাশ করেন তখন তাকে বলা হয় কাব্যগ্রন্থ। অর্থাৎ কবিতার সংকলন, কবিতার সমষ্টিকে বলা হয় কাব্যগ্রন্থ। চর্যাপদ একটি কাব্যগ্রন্থ। আমাদের মধ্যযুগে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, জীবনী সাহিত্য কাব্য, পদাবলী সাহিত্য কাব্য, মঙ্গল কাব্য, নাচ সাহিত্য, পুঁথি সাহিত্য, লোক সাহিত্য, জঙ্গনামা, মর্সিয়া, কবিগান সবই কিন্তু পদ্য বা কাব্য সাহিত্য। তাই প্রাচীন ও মধ্যযুগে বাংলা সাহিত্যের একমাত্র সাহিত্যের বাহন ছিল পদ্য সাহিত্য। পরবর্তীকালে আপনারা জানেন নতুন একটা প্রতিষ্ঠান হলো ফোর্ট উইলিয়াম কলেজকে কেন্দ্র করে বাংলা সাহিত্যে নতুন করে গদ্য চর্চা শুরু হলো, অর্থাৎ গদ্য সাহিত্যের চর্চা, এই গদ্য চর্চা শুরু হলো।
সেই গদ্যটা ফকিলাম কলেজ থেকে প্রকাশিত হয়েছিল 1801-এই প্রথম গদ্য প্রকাশিত হলো। রামরাম বসু রচিত রাজা প্রতাপাদিত্য চরিত্র 1801 প্রবন্ধ জাতীয় একটা বিখ্যাত গদ্যের জন্ম হয়েছিল। তাই মনে রাখবেন, আমাদের বাংলা সাহিত্যে নতুন করে একটা নতুন দিগন্ত উন্মোচিত হলো গদ্য সাহিত্যের চর্চা। তবে এই সময় গদ্যের পাশাপাশি আমাদের পদ্য সাহিত্যের ধারণা কিন্তু অ্যাকচুয়ালি অব্যাহত আছে। তাই বিশেষ করে আমাদের একটা আক্রমণের কারণে বাংলা সাহিত্য চর্চা নিভে গিয়েছিল, আর একটা ঘটনার কারণে বাংলা সাহিত্য চর্চা নতুন দিগন্ত উন্মোচিত হয়েছিল। তাই দুইটা ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনাকে কেন্দ্র করে আজকে বাংলা সাহিত্যে তিনটা যুগ নির্ণয় করা হয়েছে। বাংলা ভাষা, বাংলা বর্ণ উৎপত্তি, সাহিত্য চর্চা থেকে শুরু করে তুর্কি আক্রমণ পর্যন্ত প্রাচীন যুগ। তুর্কিদের আক্রমণের পর থেকে শুরু করে ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠা পর্যন্ত মধ্যযুগ। আর ফোর্ট উইলিয়াম কলেজে গদ্য চর্চা থেকে শুরু করে আজকের বর্তমান কাল পর্যন্ত আধুনিকের বা আধুনিক যুগ। তাই কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনাকে কেন্দ্র করে বাংলার সাথে তিনটে যুগ নির্ণয় করা? দুইটা ঘটনা, একটা হলো তুর্কি আক্রমণ, আর একটা ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠা। দুইটা ঘটনাকে কেন্দ্র করে আজকে বাংলা সাহিত্যে তিনটা যুগ নির্ণয় করা হয়েছে। একটা হলো প্রাচীন যুগ, একটা হলো মধ্যযুগ, এবং আরেকটা হলো আধুনিক কাল বা আধুনিক যুগ। আজকে আমাদের আলোচনার টপিক বাংলা সাহিত্যের প্রাচীন যুগের উপর আলোচনা। প্রাচীন যুগের একটাই মাত্র সাহিত্যের নিদর্শন, যার নাম চর্যাপদ। প্রাচীন যুগ, যার সময়সীমা ডিউরেশন পিরিয়ডটি ডক্টর শহীদুল্লাহর মতে 650 থেকে 1200, আর ডক্টর সুনীতির মতে 950 থেকে 1200। পরীক্ষা যদি কখনো কোশ্চেন আসে প্রাচীন যুগের সময়সীমা নিম্নের কোনটি? একটা হলো শহীদুল্লাহর মত, যদি নাম উল্লেখ করে দেয় ভেরি গুড, কিন্তু নাম যদি উল্লেখ করে না দেয় তাহলে আপনারা কি উত্তর দিবেন? কি? একটা হলো শহীদুল্লাহ মত, একটা হলো সুনীতি কুমারের মত। বা এই সময়ের ব্যবধানে একটাই মাত্র গ্রন্থ লেখা হলো চর্যাপদ। যদি বলা হয় চর্যাপদের রচনাকাল নিম্নের কোনটি, অথবা প্রাচীন যুগের সময়সীমা নিম্নের কোনটি, যদি পণ্ডিতদের নাম উল্লেখ করে দেয় ভেরি গুড, কিন্তু নাম যদি উল্লেখ করে না দেয় তাহলে কি করবেন? মনে রাখবেন, বাংলা ভাষার উৎপত্তি নিয়ে শহীদুল্লাহ মত গুরুত্বপূর্ণ, কিন্তু বাংলা সাহিত্য চর্চা নিয়ে বা চর্যাপদের রচনাকাল নিয়ে ডক্টর সুনীতি কুমারের মতটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ দুই ক্ষেত্রে দুইজনের মতকে প্রাধান্য দেওয়া হয়েছে। তাই যদি কখনো বলা হয় প্রাচীন যুগের সময়সীমা নিম্নের কোনটি বা চর্যাপদের রচনাকাল নিম্নের কোনটি, 650-1200 টাকা রেখা দিবেন, 950-1200 টাকা রেখা দিবেন। আর দুইটা মত যদি একসঙ্গেই থাকে তাহলে চর্যাপদের রচনাকাল নিয়ে সুনীতি কুমারের মতটা বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ 950 থেকে 1200, অর্থাৎ দশম থেকে দ্বাদশ শতাব্দী। এই সময়ে আমাদের রক্তলেখায় দুইটা রাজবংশ চলছিল, একটা হলো পাল বংশ এবং আরেকটা হলো সেন বংশ। পাল এবং সেন আমলের 90% লোক হিসেবে 99% লোক ছিল বৌদ্ধ ধর্ম অনুসারী। তাই তৎকালীন বৌদ্ধ সহজিয়া সাধক কর্তৃক, সহজিয়া সাধক কারে বলে কি বৃত্তান্ত পরে আমরা দেখে নিব, সেই সহজিয়া সাধক কর্তৃক বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ নামক এই গ্রন্থটা রচিত হয়েছিল, যা মূলত একটি কাব্যগ্রন্থ, অর্থাৎ কবিতার সংকলন। আমরা একটু আগেই শুনলাম যে অনেকগুলো কবিতার সমন্বয়, কবিতার সংকলন, কবিতার সমষ্টি বলে কাব্য। যা আপনারা জানেন, টোটাল মোট পদের সংখ্যা ছিল কতগুলো? 51টি পদের সংকলন, 51টি পদ বা 51টি কবিতা, যা একজন দুইজন কবি লেখেন নাই, 24 জন পদকর্তা কর্তৃক মোট 51টি পদের সংকলন চর্যাপদ। যা নিয়ে কিন্তু অনেক বিভ্রান্তি আছে। কোন কোন পণ্ডিতের মতে চর্যাপদের কবি 22 জন, মোট পদ 46টি। কোন কোন পণ্ডিতের মতে কবি হলেন 23 জন, মোট পদ হলো 50টি। আর ডক্টর সুকুমার সেনের মতে চর্যাপদের মোট পদকর্তার সংখ্যা 24 জন, মোট পদ 51টি। ম্যাক্সিমাম পণ্ডিত এই সুকুমার সেনকে তারা সমর্থন করছেন, করার কারণে এই মতটা কিন্তু সর্বাধিক গ্রহণযোগ্য। কি মত, কি বৃত্তান্ত পরবর্তীকালে আমরা জেনে নিব। চর্যাপদের এই সকল বৌদ্ধ পণ্ডিত কবিরা যখন চর্যাপদের পদগুলো লিখেছিলেন তখন তারা কিন্তু কাগজে কলমে লেখেন নাই, তারা লিখছিলেন কৃষি করে, তাল পাতায় করে। তাল পাতারে কাগজ বানিয়ে কুলসির কলম, কয়লার কালি এতে করে তারা লিখেছিলেন। পরবর্তীকালে আপনারা জানেন 1201 মতান্তরের 4-এ তুর্কিবীর ইত্যাদি মহান বক্তব্য বঙ্গ জয় করলে আমাদের এই সকল বৌদ্ধ পণ্ডিত কবিরা এই অঞ্চল থেকে পালিয়ে তারা নেপালে শরণার্থী হলেন, নেপাল আশ্রয় প্রার্থী হলেন। এত দেশ থাকতে তারা নেপালে গিয়েছিলেন কেন? কারণ নেপাল ছিল বৌদ্ধর পীঠস্থান। নেপালের লুম্বিনী শহরে গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল। যে বৌদ্ধ যেখান থেকে খেলা গোটা ধাতানি খাইতো তারা তৎকালে তারা নেপালে যে আশ্রয় নিত। আমাদের পণ্ডিতরা কই গেলেন? তারাও কিন্তু তৎকালে নেপালে গিয়েছিলেন। নেপালে যাওয়ার পরে এই সকল কবিরা কেউ 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর করে হয়তো বা নেপালে জীবিত ছিলেন। তারপর তো নিশ্চয়ই তারা মারা গেলেন সেখানে। তারা মারা গেলেন, তাদের রচনার সমগ্র সমগ্র তাল পাতাগুলা কি কবরে গিয়েছিল?
সেগুলো কিন্তু রাজপ্রাসাদেই তো সেগুলো টিকে ছিল, কারণ তারা এই অঞ্চল থেকে তারা রাজনৈতিকভাবে তারা বিতাড়িত হয়েছিলেন, যে কারণে তারা ওখানে রাজনৈতিক আশ্রয় তারা কিন্তু ছিলেন, এবং তার রাজপ্রাসাদেই তারা এই তালপাতাগুলো সেখানে সংরক্ষণে রাখা ছিল। পরবর্তীকালে আপনারা জানেন 1200 পরে 1300, 1400, 1500, 1600, 1700, 1800, 1900, শুধু 1900 না, চর্যাপদ আবিষ্কার হয়েছে কত সালে? 1907 খ্রিস্টাব্দে। দেখেন তো, হারিয়ে যাওয়ার কত বছর পরে চর্যাপদ আবিষ্কার। এখান থেকে বৌদ্ধ কবিরা 1201 মতান্তরে 4-এ তারা এখান থেকে পালিয়ে গেলেন। তারপরে আরো 700 বছর পরে এই চর্যাপদ কাব্যটা আমরা নেপাল থেকে আমরা আবিষ্কার করলাম। চর্যাপদের 4খান পুঁথি কি কি বৃত্তান্ত, হিস্ট্রি গুলো আমরা জানবো। তবে 1907-এ যিনি আবিষ্কার করলেন তিনি আমাদের এই পূর্ববঙ্গের এক প্রখ্যাত মনীষী পণ্ডিত, পূর্ববঙ্গের মানুষ, পূর্ববঙ্গের এক প্রখ্যাত মনীষী পণ্ডিত, যার নাম ছিল মহামহোপাধ্যায় ডক্টর হরপ্রসাদ মহামহোপাধ্যায় ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। হরপ্রসাদ শাস্ত্রী এই ব্যক্তির জন্ম হয়েছিল 1853 সালে, তিনি মারা গেলেন 1931 সালে, তিনি মৃত্যুবরণ করেছেন। এই ব্যক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ব্যক্তিত্ব, যার নামের চেয়ে উপাধি বেশি। মহামহোপাধ্যায় উপাধি তিনি 1898 খ্রিস্টাব্দে কলকাতার এশিয়াটিক সোসাইটি থেকে উপাধিকে লাভ করেন। মহানযোগ উপাধ্যায়, মহামহোপাধ্যায় অর্থাৎ মহাজ্ঞানী মহাপণ্ডিত। শাস্ত্র বিষয়ে অভিজ্ঞতা অর্জনের কারণে তিনি 1877 খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজ থেকে, কারণ তিনি সংস্কৃত কলেজের একজন পণ্ডিত ছিলেন, এবং আপনারা জানেন সংস্কৃত কলেজ তিনি অধ্যক্ষ হয়েছিলেন, এবং তিনি পরবর্তীকালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলে 1921 থেকে 1931 সাল পর্যন্ত আমৃত্যু 10 বছর তিনি বাংলা এবং সংস্কৃত বিভাগীয় প্রধান চেয়ারম্যান ছিলেন। অত্যন্ত কোয়ালিটি সম্পন্ন, যোগ্যতা সম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। আপনারা জানেন 1927 সালে তাকে ডক্টরেট ডিগ্রি প্রদান করা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তার মূল নামটুকু হরপ্রসাদ, নামের চেয়ে কিন্তু উপাধি বেশি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ব্যক্তিত্ব মহামহোপাধ্যায় ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী, যিনি আমাদের এই বঙ্গের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি 1907-এ তিনি কেনই বা নেপালে গিয়েছিলেন, তার অ্যাকচুয়ালি নেপালে যাওয়ার কারণটা কি ছিল? তিনি নেপাল থেকে 4খান চর্যাপদের পুঁথি উদ্ধার করেছিলেন, কিন্তু সেখানে তিনি কেন গেলেন বা যাওয়ার কারণটা কি ছিল? উনি মূলত সংস্কৃত কলেজের অধ্যাপক ছিলেন, পরবর্তীকালে সংস্কৃত কলেজের অধ্যক্ষ হলেন, এবং আপনারা মনে রাখবেন তৎকালীন কলকাতায় যে এশিয়াটিক সোসাইটি, যারা বাংলা নিয়ে অনেক আগে থেকে যারা গবেষণা করেন, যে কলকাতার এশিয়াটিক সোসাইটি তাকে মহামহোপাধ্যায় উপাধিতে ভূষিত করেছিল 1891 সালে। সেই এশিয়াটিক সোসাইটিতে আমাদের এই অঞ্চলের একজন বিখ্যাত মনীষী পণ্ডিত সেখানে গবেষণা করতেন। তার দায়িত্বে প্রাপ্ত ছিলেন সেই ব্যক্তির নাম রাজা রাজেন্দ্রলাল মিত্র। রাজা রাজেন্দ্রলাল মিত্র তিনি এশিয়াটিক সোসাইটি, ব্রিটিশ সরকার কর্তৃক এশিয়াটিক সোসাইটির দায়িত্ব প্রাপ্ত হয়ে তিনি 1882 সালে তিনি নেপালে গমন করেন, এবং নেপাল থেকে তিনি একটা গ্রন্থ প্রকাশ করেন, সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল নামে তিনি একটা গ্রন্থ প্রকাশ করেন। সংস্কৃত ভাষায় রচিত বৌদ্ধদের গ্রন্থ নেপালে প্রাপ্ত। নেপালের ল্যাঙ্গুয়েজ তো সংস্কৃত না, সংস্কৃত ভারতীয় ল্যাঙ্গুয়েজ, বাংলা ভাষার আদি গোড়াই ছিল সংস্কৃত। সুতরাং আমাদের এই অঞ্চলের ভাষার নমুনার গ্রন্থ নেপালে যাবে, কেন নেপালে গেল, কি বৃত্তান্ত, সেই গ্রন্থ সূত্র ধরে আমাদের এই অঞ্চল থেকে যেহেতু বিতাড়িত হয়েছে বৌদ্ধ কবিরা 1201 মতান্তরে 4-এ, সেই সমস্ত তথ্য সূত্র ধরে আমাদের হরপ্রসাদ তিনিও কিন্তু সেখানে গিয়েছিলেন 2 বার, অর্থাৎ 1897 এবং 98, 1897 এবং 98 সালে তিনি সেখানে গিয়েছিলেন। 1897 এবং 98 সালে তিনি নেপালে 2 বার গমন করেছিলেন। 1907-এর যাওয়াটা ছিল হরপ্রসাদ 3য়বারের মতো যাওয়া, কিন্তু উনি কেন গেলেন 97-তে, 98-তে এবং 1907-এ, এই 3 বার তিনি কেন গেলেন? কারণ রাজেন্দ্রলাল তিনি 1891 সালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পরে এশিয়াটিক সোসাইটির দায়িত্বপ্রাপ্ত হলেন হরপ্রসাদ। তিনি দায়িত্বপ্রাপ্ত হয়ে পরবর্তীকালে তিনি ওই গবেষণার কাজে সহযোগিতার জন্য তিনি নেপালে গিয়েছিলেন 97 এবং 98 সালে, 1897-98 সালে, কিন্তু তৎকালে তিনি কোনো গ্রন্থ বা কোনো কিছু আবিষ্কার করতে পারেন নাই। পরবর্তীকালে 3য়বারের মতো তিনি 1909 সালে 3য়বারের মতো তিনি নেপালে গেলেন, এবং নেপালে যে তৎকালীন কাগজে কলমে লেখা 4খান বই বা 4খান পুঁথি উদ্ধার করেছিলেন। যে 4খান বই বা 4খান পুঁথি চর্যা বিনিশ্চয়, কান্নপদের দোহা,
সরপদের দোহা, ডাকার নব। এটাই ছিল আমাদের আবিষ্কার হিস্ট্রি। এইবার আপনারা খাতা কলম ধরেন, একটু সুন্দর করে লিখে নেন। লেখেন 1907 খ্রিস্টাব্দে 1907 খ্রিস্টাব্দে পূর্ববঙ্গের প্রখ্যাত মনীষী পণ্ডিত পূর্ববঙ্গের প্রখ্যাত মনীষী পণ্ডিত পূর্ববঙ্গের প্রখ্যাত মনীষী পণ্ডিত মহামহোপাধ্যায় ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী, রিটেনের সময় কিন্তু বানান নির্ভুল করে সুন্দর করে লিখতে হবে। তার জন্মসাল মৃত্যুসাল গুলো ক্লিয়ার লিখবেন। 1853 সালে জন্ম, 1931 সালে মৃত্যু। 1907 খ্রিস্টাব্দে পূর্ববঙ্গের প্রখ্যাত মনীষী পণ্ডিত মহামহোপাধ্যায় ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী এশিয়াটিক সোসাইটির দায়িত্বপ্রাপ্ত হয়ে রাজা রাজেন্দ্রলাল মিত্রের তথ্যানুসারে তৃতীয়বারের মতো নেপালে গমন করেন এবং নেপালের রাজগ্রন্থশালা পরিভ্রমণকালে চর্যাপদের হাতে লেখা চারখানি পুঁথি উদ্ধার করেন। চারখানি পুঁথি উদ্ধার করেন। চারখানা পুঁথি কাগজে কলমে লেখা, হাতে কলমে লেখা চারখান বই বা চারখান পুঁথি উদ্ধার করেন। লেখেন পুঁথি চারটি হলো চর্যা চর্য বিনিশ্চয়, কান্ন পদের দোহা, সরহ পদের দোহা, আর কি হলো ডাকার নব। ডাকার কয়েকার মধ্যে না ডাকার নব। হাতে কলমে লেখা, কাগজে কলমে লেখা চারখান বই বা চারখান পুঁথি উদ্ধার করেন। পুঁথি চারটি হলো চর্যা চর্য বিনিশ্চয়, কান্ন পদের দোহা, সরহ পদের দোহা, ডাকার নব। চর্যা চর্য বিনিশ্চয়, কান্ন পদের দোহা, সরহ পদের দোহা এবং ডাকার নব। লেখেন তবে ডক্টর সুকুমার সেনের মতে চর্যাপদের বিশুদ্ধ নাম চর্যা চর্য বিনিশ্চয়। তবে ডক্টর সুকুমার সেনের মতে চর্যাপদের বিশুদ্ধ নাম চর্যা চর্য বিনিশ্চয়। এটার অরিজিনাল নাম, ভালো নাম, ভদ্রচিত নাম, মার্জিত নাম, অরিজিনাল নাম চর্যা চর্য বিনিশ্চয়। কান্নপ একজন কবি, তার নামে কিছু পদ নিয়ে একটা বই বা পুঁথি কান্নপদের দোহা। সরহপ একজন কবি, তার নামে কিছু পদ নিয়ে একটা বই বা পুঁথি সরহপদের দোহা। ডাকার নাম ডাক, প্রবাদ, প্রবচন বিষয়ক কিছু পদের সমান আরেকখান বই বা পুঁথি ডাকার নাম। এই চারখান বই হাতে কলমে লেখা, কাগজে কলমে লেখা, সুই সুতো দিয়ে সেলাই করা, প্রত্যেকটা পুঁথি 40, 50, 60 পৃষ্ঠার পুঁথি। এই চারখান পুঁথি হরপ্রসাদ নেপাল থেকে আবিষ্কার করেন। আমাদের দুইটা জায়গায় দোহা লেখা আছে। দোহা, এই দোহা কাকে বলে? মনে রাখবেন মধ্যযুগে বা প্রাচীন যুগে ছন্দের বন্ধনে রচিত পদকে বলা হতো দোহা।
মানে কবিতার সংকলন। ছন্দের বন্ধনে রচিত পদকে বলা হতো দোহা। তাই মনে রাখবেন চর্যাপদকে দোহা কোষ নামেও কিন্তু অভিহিত করা হয়ে থাকে। চর্যাপদকে বলা হয় দোহা কোষ। ছন্দের বন্ধনে রচিত ধর্মীয় অনুভূতিমূলক পদ, তাই থেকে দোহা কোষ নামে অভিহিত করা হয়। একবার কিন্তু প্রিলিমিনারি টেস্টে কোশ্চেন আসছে, প্রাচীন যুগের সাহিত্যের নিদর্শন কোনটি? শ্রীকৃষ্ণ কীর্তন, মঙ্গল কাব্য, জীবনী সাহিত্য আর দোহা কোষ। সুতরাং সেখানে উত্তর হবে কিন্তু দোহা কোষ। তাই চর্যাপদকে কোষ মানে সেল, অনেকগুলো পদের সংকলন, ধর্ম অনুভূতিমূলক ছন্দের বন্ধনে রচিত পদকে বলে দোহা। তাই আমাদের কিন্তু সেখানে চর্যাপদকে দোহা কোষ নামে অভিহিত করা হয়। মনে রাখবেন চর্যাপদের বিশুদ্ধ নাম ডক্টর সুকুমার সেনের মতে চর্যা বিনিশ্চয়। আসলে এইরকম নামটি দেওয়ার কারণটা কি? অনেক পণ্ডিত অনেক মত ব্যক্ত করেছেন, তবে কারো কারো মতে যা আচরণীয় বা আচরণীয় নয়, করণীয় বা করণীয় নয়, পালনীয় বা পালনীয় নয়, অনেক বিধিনিষেধের অনেক বিধিবিধানের কথা কিন্তু চর্যাপদে রয়েছে। কারো কারো মতে চর্যাপদকে আশ্চর্য চর্যায় নামে কিন্তু অভিহিত করা হয়ে থাকে। আশ্চর্য চর্যায়, কারণ এর মধ্যে অনেক আশ্চর্য বিষয়ের কিন্তু অবতারণা রয়েছে। যেমন বলদ 33 নম্বর পদে বলদ বিয়াউল গবিয়া বাজে, বলদের হচ্ছে বাচ্চার, গাভী হচ্ছে বন্ধা। বলদ ছাড় পূর্বে থেকে বাচ্চা হয়, গাভী বন্ধা, গাভীর বাচ্চা হচ্ছে না, বলদের বাচ্চা হচ্ছে। আশ্চর্য বিষয়ের অবতারণা। দুলি দুই পীড়ন ধারণ না যায়, রুখের তেন্তুলি কুম্ভীরে খায়। দুলি দুই পীড়ন ধারণ না যায়, কচ্ছপের বাট থেকে দুধ দহন করে পাত্রে ধরে রাখা যাচ্ছে না। দুলি দুই পীড়ন ধারণ না যায়, রুখের তেন্তুলি কুম্ভীরে খায়। গাছে উঠে কুমির তেঁতুল পেড়ে খাচ্ছে। আসলে গাছে কি কুমির কি উঠতে পারে? আর কচ্ছপের কি বাঘ খায়? সে কি দুধ দহন করা যায় সেখান থেকে? এই কথাগুলো অ্যানোমালি, অসঙ্গতি। যা আমাদের এই কথাগুলি অনেক আশ্চর্য বিষয়ের অবতারণের কারণে চর্যাপদকে কিন্তু আশ্চর্য চর্যায় নামে কিন্তু অনেকে অভিহিত করেছেন। চর্যাশ্চর্য বিনিশ্চয় নামেও এটাকে অভিহিত করা হয়ে থাকে। তো যাক, আমরা 4টা পুঁথি পেলাম: চর্যা বিনিশ্চয়, কান্নপদের দোহা, সরপদের দোহা, ব্যাকরণক। প্রত্যেকটা পুঁথি ছিল 40, 50, 60 পৃষ্ঠার পুঁথি, যার মধ্যে হাতে কলমে লেখা, সুই সুতো দিয়ে সেলাই করা এই 4খান বই বা 4খান পুঁথি আবিষ্কার হরপ্রসাদ। নেপাল থেকে এটা আবিষ্কার করার পরে এখানে দেখা গেল যে 1201 মতান্তর 4 বৌদ্ধ কবিরা যখন সেখান থেকে নেপালে গিয়েছিল, সরি, বৌদ্ধ কবিরা যখন পালিয়ে নেপালে গেলেন, তখন তারা লিখে নিয়ে গেলেন তাল পাতায় করে। কিন্তু 1907-এ যখন আমরা আবিষ্কার করলাম, তখন তাল পাতা আবিষ্কার করেনি। হাতে কলমে লেখা, কাগজে কলমে লেখা, সুই সুতো দিয়ে সেলাই করা 4খান বই বা 4খান পুঁথি আবিষ্কার করলাম। তাল পাতা কি একা একা নিজে নিজে হাঁটতে হাঁটতে কাগজ উঠে গেছে? নিশ্চয়ই নয়। এই সময়ের মধ্যবর্তী সময়ের ব্যবধানে 700-800 বছরের ব্যবধানে নিশ্চয়ই কোনো কবি, নিশ্চয়ই কোনো ব্যক্তি তাল পাতাগুলো পেয়েছিলেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কে? হ্যাঁ, হ্যাঁ সেভাবে আমি একটু একটু ব্যস্ত আছি, আমি পরে কথা বলি ভাই। হ্যাঁ, আচ্ছা ঠিক। এখানে এখান থেকে যখন তারা গিয়েছিলেন তাল পাতায় করে লিখে নিয়ে গিয়েছিলেন, কিন্তু 1907-এ যখন আবিষ্কার করলাম তখন কাগজে কলমে লেখা, হাতে কলমে লেখা, সুই সুতো সেলাই করা 4খান বই আবিষ্কার করলাম। আসলে এই মধ্যবর্তী সময়ের মধ্যে কোন এক ব্যক্তি তাল পাতাগুলো নেপালে বসে তিনি পেয়েছিলেন, এবং তিনি পদগুলো পড়ে দেখেন এটা একটি গুণগত মানসম্পন্ন সাহিত্য, কোয়ালিটি সম্পন্ন সাহিত্য, প্রিজার্ভ করা দরকার, সংরক্ষণ করা দরকার। তবে এমন একটা টাইমে যখন কাগজ কলম আবিষ্কার হলেও হয়তো বা বাইন্ডিং মেশিন, কম্পোজ মেশিন, ছাপাখানা এগুলো আবিষ্কার হয় নাই। তাই এই কাজটা কে করেছিলেন তার সম্পর্কিত বিস্তারিত কোনো তথ্য আমরা পাই না। তা আমরা পুঁথির উপরে মুনি দত্তের টিকা সংযোজন করে দেখেছিলাম। তাই অনুমান করা হয় হয়তোবা 17-18 শতকের কোন পণ্ডিত, যে ব্যক্তি নাম হলো মুনি দত্ত সাহেব, মুনি দত্ত, যিনি তৎকালে নেপালে বসে গবেষণা করতেন, সংস্কৃত ভাষার একজন এক্সপার্ট পারদর্শী ব্যক্তি ছিলেন। এই তালপাতাগুলো হয়তো তারই হস্তগত হয়েছিল। সেই তালপাতাগুলো পড়ে দেখেন এটা একটা গুণগত কোয়ালিটি মানসম্পন্ন সাহিত্য, প্রিজার্ভ করা দরকার, সংরক্ষণ করা দরকার। তাই তৎকালে তিনি এই তালপাতার পদগুলোকে কাগজে কলমে লিখে সুই সুতায় সেলাই করে 4খান বই বা 4খান পুঁথি উনি তৈরি করেছিলেন। আমরা জানি চর্যাপদের মোট পদের সংখ্যা কয়টি? 51টি। মোট পদকর্তার সংখ্যা 24 জন। 51টা কবিতার প্রত্যেকটা কবিতা ছিল 8 লাইন, 10 লাইন, 12 লাইন, 14 লাইনের পদ। যদি প্রত্যেকটা কবিতা যদি 1 পৃষ্ঠায় করে লেখা হয়, 8 লাইন, 12 লাইন, 14 লাইন তো আমরা লিখতেই পারি। যদি 1 পৃষ্ঠায় অন সাইডেড করে যদি একটা করে কবিতা লেখা হয়, তাহলে 51টা কবিতা লিখতে 51টি কাগজ লাগবে।
আর এখন নাকি কাগজ সুই সুতা দিয়ে সেলাই করলে একটা বই বা একটা পুঁথি হলেই কাজ মিটে যায়। কিন্তু আমাদের মণি দত্তের পুঁথি হয়েছে কয়েকখান, 4খান। চর্যা বিনিশ্চয়, কান্নপদে দোয়া, সরপদে দোয়া, ব্যাকরণ। এর কারণটা কি ছিল? কারণ মণি দত্ত যে কাজটি করলেন, তিনি অনেকগুলো কাজ তিনি করেছেন। 1 নম্বরে তিনি তালপাতা থেকে মূল পদগুলো তিনি উদ্ধার করলেন। মূল পদগুলা, এই মূল পদগুলো ছিল, আপনারা জানেন, এই সময়কার বাংলা। সুতরাং এই বাংলাটি কিন্তু মণি দত্তের কাছে অনেকটা দুর্বোধ্য বা কঠিন বলে মনে হয়েছিল। সেই মূল পদগুলো পড়ে তিনি তার অর্থ উদ্ঘাটন করতে পারেন নাই। তখন তিনি ভাবলেন, আমার কাছে অত্যন্ত দুর্বোধ্য বা কঠিন বলে মনে হয়, তা আমার পরবর্তী জেনারেশন তো কিছুই বুঝবে না। তাই তিনি 2 নম্বরে একটি কাজ করলেন, হোল পদগুলিকে, মূল পদগুলো লিখতে তো এখন একটা কাজ লাগে, পরবর্তীতে মূল পদগুলোকে 2 নম্বর তিনি আরেকটা কাজ করলেন, সমকালীন বাংলায়, অর্থাৎ 17-18 শতকের বাংলায় সমকালীন বাংলায় পদগুলিকে রূপান্তর করেন। তা করতে গেলে তার আরো এখন একটি কাগজ লাগবে। সমকালীন বাংলায় 17-18 শতকের এই সময়কার বাংলায় ওগুলোকে রূপান্তর করেন। কিন্তু তিনি যখন সমকালীন বাংলায় রূপান্তর করেন, রূপান্তর করে দেখেন, আগে তো বুঝিনি ভেরি গুড, ভালোই ছিলাম, কিন্তু এখন এই সমকালীন বাংলা রূপান্তর করে এর আদৌ কিছুই বোঝা যায় না। কারণ চর্যাপদের পদগুলো লেখা ছিল রূপক অর্থে, প্রতীক অর্থে, সিম্বলিক অর্থে। আক্ষরিক ব্যাখ্যা করলে এগুলো কিছুই পাওয়া যায় না, আক্ষরিক অনুবাদ করলে কিছুই পাওয়া যায় না। তাই মণি দত্ত একটি কাজ করলেন, যারা লিখেছেন তারা নিশ্চয়ই বৌদ্ধ সহজে সাধক, পণ্ডিত, কবি, সাহিত্যিক, কোন আউল ফাউল কথা তার মধ্যে লেখেন নাই, নিশ্চয়ই কোন অন্তর্নিহিত তাৎপর্য আছে। তাই মণি দত্ত 3 নম্বরে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করেন, যে কাজটি হলো প্রত্যেকটা কবিতার টিকা লেখেন। টিকা মানে ব্যাখ্যা। প্রত্যেকটা কবিতার ব্যাখ্যা করে যান। একটা কবিতার ব্যাখ্যা যদি 2 পৃষ্ঠা করে মানেন, তাহলে 51টা কবিতার আরো 102টা কাগজ দরকার। এই যে ব্যাখ্যাটা যদি মণি দত্ত করে না যাইতেন, টিকাগুলো লিখে না যাইতেন, আমাদের হরপ্রসাদের সাধ্যই ছিল না ওর ভিতর থেকে কথাগুলো টেনে বের করে আনার। তাই চর্যাপদের পদগুলিকে মূলত যিনি আপনার আমার সঙ্গে পরিচয় ঘটে দিয়েছেন, এই গুরুত্বপূর্ণ ব্যক্তি, সেই ব্যক্তি না মণি দত্ত। আমি আপনাদের একটা উদাহরণ দেই। চর্যাপদের যে পদগুলো আছে তার মধ্যে 33 নম্বর একটি বিখ্যাত পদ, তৎকালীন সমাজচিত্রে ব্যঞ্জনের মধ্যে প্রস্ফুটিত হয়েছে। যে কবিতাটি 10 চরণের একটি কবিতা, লিখছেন একজন কবি, জানি ঢেঙ্গানপা। এই ঢেঙ্গানপা যে কবিতাটি রচনা করছেন, এই কবিতার মূল পদটা আগে আপনি একটু শোনেন। তাও তো মোর ঘর নাই পরবেশী, হাড়িত ভাত তাই নীতি আবেশী, বেঙ্গ সাপ বড় হিল যায়, দুহিল দুদুকি বেংতে সামায়, বলদ বিয়াউল গবিয়া বাজে, পিঠা দুহিয়ে তিন সাজে, জোস বুধি সই নিবদি, জোস চোর সই ছাদি, নীতি নীতি শিয়ালা সে সম জুজুয়া, ঢেঙ্গন পায়ের গীত বিড়ালে বুঝুয়া। দেখেন লাস্টের চরণে কবি ঢেঙ্গন পায়ের নাম লেখা আছে। আমাদের প্রত্যেকটা কবিতায় কিন্তু কবিদের নামগুলো লেখা আছে। ঢেঙ্গন পায়ের গীত বিড়ালে বুঝুয়া, ঘোড়াতে বুঝি নাই। আর আমি কেন, ও মণি দত্তই বোঝে নাই। তাই মণি দত্ত দেখলেন, এ যা দুর্বোধ্য, এটা যদি আমি ব্যাখ্যা বা আমি যদি এটা সমকালীন বাংলা বা ব্যাখ্যা যদি না করে যাই, পরবর্তী জেনারেশন এটাকে উদ্ঘাটন করতে পারবে না। তাই তিনি 2 নম্বরে একটা কাজ করলেন, হোল পদ্মার সমকালীন এই সহজ বাংলায় 17-18 শতকের বাংলা রূপান্তর করলেন। আমরা দশম থেকে দ্বাদশের বাংলা শুনলাম, কিছুই বুঝি নাই। কিন্তু আপনারা মনে রাখবেন, বাংলা সাহিত্যের দ্বিতীয় গ্রন্থ শ্রীকৃষ্ণ কীর্তন, যা 14 শতকে লেখা হয়েছিল, শ্রীকৃষ্ণ কীর্তন, তারও বাংলা কিন্তু খুব একটা সহজ না, বুঝি বুঝি মনে হয়, তারপরে ক্লিয়ার না। আম্মার যৌবন কাল ভুজঙ্গম শুইলে খাইলে মরি, তোমার যৌবন কাল ভুজঙ্গম আম্মাও ভালো গাড়ুরি, বুঝি বুঝি মনে হয়, তারপর ক্লিয়ার না। বাংলা কিন্তু ক্লিয়ার হয়েছে 15 শতক থেকে। 15 শতকে পদাবলী সাহিত্য শুনে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপর নাই। 16 শতকে চণ্ডীমঙ্গল কাব্য, পিপিলিকার পাখা হতে মরিবার তরে, কার ষোড়শী কন্যা আনিয়াছে ঘরে, বুঝতে অসুবিধা নাই। 17 শতকে আলাউলের পদ্মাবতী কাব্য, পদ্মাবতী রূপ কি কইব মহারাজ, তুলনা দিবার নাহি ত্রিভুবন মাস, এখান থেকে কিন্তু বাংলা সহজ। 18 শতকে ভারত রায়গণের অন্যতম মঙ্গল কাব্য, যশোর নগর ধাম প্রতাপাদিত্য নাম, মহারাজ বঙ্গ কায়স্থ সহজ। সুতরাং আমাদের এই 17-18 শতকের বাংলা কিন্তু যথেষ্ট সহজ। তাই মণি দত্ত ভেবেছিলেন, আমি যদি এগুলাকে সমকালীন বাংলা যদি রূপান্তর করি, তাহলে আমার পরবর্তী জেনারেশন বুঝতে পারবে। এইগুলোকে সমকালীন বাংলা করলে কি হয় শোনেন। তাও তোমার ঘর নাই পরবেশী, নগরে শহরে টিলার উপরে এক কোণে আমার ঘর, আমার আপন কোনো প্রতিবেশী আমার সঙ্গে থাকে না। হাড়িতে ভাত নাই নীতি আবেশী, আমার হাড়িতে ভাত নাই, কিন্তু নিত্যই আমার বাড়িতে প্রতিবেশীর আহারের কোনো অভাব নাই। হাড়িতে ভাত নেই, প্রতিবেশীর অভাব নাই, এ কেমন অ্যানোমালি, অসঙ্গতির কথা। হাড়িতে ভাত নেই নীতি আবেশী, ব্যঙ্গ সাপ বড় হিল যায়, ব্যাঙের সংসার বেড়েই চলে। ব্যাঙ মানে ফ্রগ, ও তার ফ্যামিলি প্ল্যানিং জানে না, লক্ষ লক্ষ বাচ্চা একসঙ্গে, ব্যাঙের সংসার বেড়েই চলে। দুহিল দুদু কি ব্যাংকে সামায়,
গাভীর বাট থেকে একবার দুধ টেনে বের করে এই দুধকে আবার বাটের ভিতরে ঢোকানো কি সম্ভব? দেখেন আমাদের এই কবিতায় কিন্তু এক চরণের সঙ্গে আরেক চরণের কোনো অর্থসঙ্গতি নাই। নগরে আমার ঘর, আমার কোনো প্রতিবেশী নাই, আমার হাড়িতে ভাত নাই, তো প্রতিবেশীর অভাব নাই, ব্যাঙের সংসার বেড়ে চলে, গাভীর বাট থেকে দুধ টেনে বের করে তা বাটে ঢোকানো সম্ভব না। পরবর্তী লাইন বলছে, বলদ বিয়াউল গবিয়া বাজে, বলদের হচ্ছে বাচ্চার, গাভী হচ্ছে বন্ধা, পিঠা দুই তিন সাজে। আবার বলদের বাট থেকে 3 সাজে 3 সন্ধ্যায় দুধ দহন করে পিঠা পায়েস তৈরি করা হচ্ছে। বলদের বাকি বা কই, আর দুধ দিবা দিবে কোত্থেকে? বলদ বিয়াউল গবিয়া বাজে, পিঠা দুই তিন সাজে, জোস বুদ্ধি সৈনী বুদ্ধি, যেই বুদ্ধিমান সেই নির্বোধ। এই কোন ধরনের কথা? জোস চোর সই সাদি, যে চোর সেই নাকি সাধু। নীতি নীতি শিয়ালা, সে সম জুজুয়া, ঢেনজন পায়ের গীত বিলালে বুঝুয়া। নীতি নীতি শিয়ালা, প্রতিনিয়ত একটা শ্রীগাল নাকি সিংহের সঙ্গে যুদ্ধ করছে। কোনো শিয়াল কি কোনো সিংহের সঙ্গে যুদ্ধ করতে পারে? নীতি নীতি শিয়ালা, শিয়ের সম জুজুয়া, ঢেনজন পায়ের গীত বিড়ালে বুঝুয়া। আমি কবি ঢেনজন পা, আমার গীতের মতো বিড়ালে ঠান্ডা মাথায় বুঝতে হবে। তা আপনি যতই মাথা ঠান্ডা করেন না কেন, এর ভিতরে কি কথা আছে, এই কথাগুলোকে টেনে বের করে আনতে পারবেন? আসলে এই কবিতা যদি আমরা সমকালীন বাংলা যদি অ্যাকচুয়ালি করি, নগরে আমার ঘর, আমার কোনো প্রতিবেশী নাই, আমার হাড়িতে ভাত খাইতে প্রতিহির অভাব নাই, ব্যাঙের সংসার বেড়ে চলে, গাভীর বাট থেকে দুধ বের করে বাটে ঢুকানো যায় না, বলদের হচ্ছে বাচ্চা, গাভী হচ্ছে বন্ধা, বলদের বাট থেকে দুধ বের করে পিঠা পায়েস তৈরি করা হচ্ছে। যেই বুদ্ধিমান সেই নির্বোধ, যে চোর সেই সাধু। প্রতিনিয়ত একটা শ্রীগাল সিংহের সঙ্গে যুদ্ধ করছে। আমি কবি ঢেঙ্গন পা, আমার গীতের মর্ম বিরলে ঠান্ডা মাথায় বুঝতে হবে। এই কবিতার কোনো আগামাতা পায় নাই। তাই পরবর্তীতে মুনি দত্ত ভাবলেন এরা নিশ্চয়ই কোনো পাগল ছাগল নয়, বুদ্ধিজীবী পণ্ডিত, অর্থাৎ যারা বৌদ্ধ সহজিয়া সাধক, নিশ্চয়ই এর অন্তরালে কোন রূপকের অন্তরালে কোনো কথার ভিতরে আছে। আপনারা মনে রাখবেন, চর্যাপত্র সম্পূর্ণ ক্ষেত্রে রূপক কাব্য। 2 জাতীয় কথা আছে এখানে। অর্ধেক কবিতার মধ্যে আছে তৎকালীন সমাজচিত্রের ব্যঞ্জনা, সমাজের মানুষের নীতি নৈতিকতা চরিত্র আদর্শ মোরালিটি কেমন ছিল তার বর্ণনা। আর অর্ধেকের মতো কবিতায় বৌদ্ধ ধর্মে কি করে নির্মাণ লাভ করা যাবে, ধর্মীয় নির্মাণ লাভের কাহিনী। আমাদের এইরকম জাতীয় 2 জাতীয় কথা নিয়ে চর্যাপদের পদগুলো কিন্তু রচিত হয়েছে। তবে চর্যাপত্রের কথাগুলো তারা বলছেন রূপকের অন্তরালে, অর্থাৎ রূপকত্বে, প্রতীকত্বে, সিম্বলিকত্বে, এলিগোরিক্যাল মিনিং কিন্তু আমাদের চর্যাপদের পদগুলোর মধ্যে নিহিত। তাই মুনি দত্ত পরবর্তীকালে এই কবিতার কি ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যাটা আমরা একটু শুনি। সেই ব্যাখ্যাটা একটু শুনবেন, দেখবেন এখানে এই কবিতাটি নাকি প্রকৃতপক্ষে সমাজচিত্রের ব্যঞ্জনা। এখানে সমাজচিত্র, যেখানে একজন আনম্যারিড মেয়ের আক্ষেপ বাণী প্রকাশিত হয়েছে প্রথম 4টে চরণে। যে মেয়েটা পঞ্চদশ বর্ষীয়া, দেখতে অসামান্য সুন্দরী, কোন প্রত্যন্ত গ্রামে বাস করেন, তার বাবা কোনো চাকরি বাকরি করেন, হঠাৎ করে হয়তো তার বাবা রোড অ্যাক্সিডেন্টে পঙ্গুত্ব বরণ করছেন, পরিবারে আর্থিক অসচ্ছলতা নেমে আসছে, মা লোকের বাড়ি কাজ করতে গেছেন, ছোট ভাই বোন ক্ষুধার জন্য ছটফট করছে। এই 15 বছরের মেয়েটার কোনো ইজ্জত সম্মান নিয়ে বিশেষ ক্যাডার হওয়ার মতো যোগ্যতা তার হয় নাই। সেই মেয়েটা ইজ্জত সম্মান নিয়ে চাকরি করার মতো যোগ্যতা হয় নাই। সেই মেয়েটা ভাবছেন এই পরিবারের দায়িত্ব নিয়ে নাগরিক জীবনে টিলার উপরে উঁচা জায়গায় ঢাকা শহরে যে ওরাকল কনফার্মে ম্যানেজারগিরি করে, গার্মেন্টসে চাকরি করে পরিবার আর্থিক সচ্ছলতা নিয়ে আসবো, বাবার চিকিৎসা করব, ছোট ভাই বোনকে অন্ন তুলে দিব, এই আশা নিয়ে দাবি নিয়ে হয়তো মেয়েটা নাগরিক জীবনে টিলার উপরে কোন একটা জায়গায়, উঁচু জায়গায় শহর জীবনে মেয়েটা গিয়েছিলেন। তিনি যেখানে যেখানে গেছেন, যে দেখেন এই সমাজের বিত্তবান পুরুষেরা সবই দুশ্চরিত্র। তারা আমাদের সুযোগের সদ্ব্যবহার করে, তারা সুযোগের ব্যবহার করে তারা আমাদেরকে মেয়েদেরকে বিপদগামী করছেন। সেই মেয়েটা এইরকম 1 মাসে 10 খান চাকরি ধরছেন, হয়তো তার চাকরি দিয়েই তার শরীরের দিকে লোলুপ দৃষ্টি রাখছেন, সম্ভ্রমের দিকে লোলুপ দৃষ্টি রাখছেন। সেই মেয়েটা 1 মাসে হয়তো 10 খান চাকরি ধরছেন, 10 খান ছাড়ছেন, কোনো জায়গা থেকে বেতন ভাতা বোনাস পায় নাই, বাড়ি থেকে চিঠি আসছে, খবর আসছে মা কোনো চাকরি কি পাইলে, আর তো সংসার চলে না, তোর বাবাকে সামনে মাসে চিকিৎসা সেবা দিতে না পারলে হয়তো বিনা চিকিৎসা তোর বাপ পড়ে যাবেন, তো ছোট ভাই বোন 3 দিন ধরে ক্ষুধার জ্বালা ছটফট করছে। তাই মেয়েটা দেখলেন আমার এই নীতি নৈতিকতা চরিত্র আদর্শ মোরালিটি নেওয়া হবেটা কি, যদি আমি এইরকম দেহ ব্যবসার মাধ্যমে জীবন জীবিকা নির্বাহ করতে পারি, অর্থবিত্ত দিয়ে পরিবারকে বাঁচাতে পারি, সেই দাবি নিয়েই মেয়েটা হয়তো নাগরিক জীবনে কিলার উপরে কোন একটা কোণে কামরাঙ্গীশ্বরের বেড়িবাঁধের উপরে, শনির একটা বেড়িবাঁধের উপরে হয়তোবা সুপ্রিঘর তৈরি করে মেয়েটা তো দেহ ব্যবসার কাছে প্রবৃত্ত হয়েছেন। ভাই, পৃথিবীতে কোনো মানুষ পতিত জন্মায় না, সে কারো কন্যা, সে কারো বোন, সে কারো স্ত্রী। নিহাসিকে নজদুল প্রয়োজন কোন আইন মানে না। তাই এই কারণেই কিন্তু আমাদের এই মেয়েটা সেই দেহ ব্যবসার কাছে প্রবৃত্ত হয়েছেন। এর জন্য কিন্তু আমাদের সমাজ ব্যবস্থায় কিন্তু দায়ী। সেই মেয়েটা আক্ষেপ করে বলছেন তাও তো মোর ঘর নাই পরবেশী,
নগরে শহরে টিলার উপরে এক কোণে আমার ঘর, আমার আপন কোনো প্রতিবেশী আমার সঙ্গে থাকেন না, আমি একাকি থাকি ঢাকা শহরে, আমার সঙ্গে কেউ থাকেন না। তাও তোমার ঘর নাই বেশি, হাড়িতে ভাত নাই নীতি আবেশি। আমার হাড়িতে ভাত নেই বলে নিত্যই আমার বাড়িতে প্রতিবেশীর আহতের কোনো অভাব নাই। এই প্রতিবেশী কারা? সমাজের মুখোশধারী প্রতিবেশীরা, যারা দিনের বেলা নীতি নৈতিকতার বক্তৃতা ভাষণ মেরে বেড়ান, রাত হইলে সন্ধ্যা হইলে যারা আমার সুপ্রিতে এসে ভিড় জমান, আমার সঙ্গে দৈহিক কুকর্মে চরিতার্থ করে যান, কিছু অর্থবিত্তে দিয়ে যান, যা দিয়ে আমার পরিবারকে বাঁচায় রেখেছে। কেউ আমাকে ভালোবেসে স্নেহ করে মায়া মমতা দিয়ে আমাকে ইজ্জত সম্মান দিয়ে কেউ তো আমাকে টাকা পয়সা দিয়ে আমাকে হেল্প করতে আসেন না। সেই সকল প্রতিবেশীর আহতের কোনো অভাব নাই, হাড়িতে ভাবতে নীতি আবেশী। তারা যখন আমার সঙ্গে এই অনৈতিক কাজগুলো করে যান, যে কারণে ব্যঙ্গ সাপ বড় হিলে যায়, ব্যাঙের সংসারের মতো আমারও সংসার বেড়েই চলে, অবৈধ সন্তান আমারও ঘর ভরে যায়, কারণ সেই আমলে ফ্যামিলি প্ল্যানিং ক্যাডারের তখন জন্ম হয়নি। ব্যঙ্গ সাপ বড় হিলে যায়, দুহিল দুদু কি বেঁকতে সময়, গাভীর বাট থেকে একবার দুধ টেনে বের করে এই দুধকে আবার কি বাটে ঢুকানো সম্ভব? গাভীর বাট থেকে দুধ বের করে দুধ যাওয়ার বাটে ঢুকানো যায় না। এরা আমার অবৈধ সন্তান হইলে আমার সন্তান, তাদেরকে ভূমিষ্ঠ করে পৃথিবীর আলো দেখিয়ে মায়ের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ি, তাদেরকে আমি গলা টিপে হত্যা করতে পারি না, ঈশ্বর ভগবানের কাছে প্রেরণ করতে পারি না। সেই মেয়েটির আক্ষেপ বাণী প্রকাশিত হলো প্রথম 4টে চরণে। তাও তোমার ঘর নাই পড়ে বেশি, হাড়িতে ভাত তাই নীতি আবেশি, ব্যঙ্গ সব বড় হিল যায়, দুহিল দুদুকি বেঁকতে সময়। পরের লাইনে বলছে, বলদ বিয়াউল গবিয়া বাজে, বলদের হচ্ছে বাচ্চা, গাভী হচ্ছে বন্ধা। ভাই মনে রাখবেন, আমাদের সমাজে এখনো আজও ওই বলদেরই কিন্তু বাচ্চা হচ্ছে, গাভী কিন্তু বন্ধা। যার হওয়ার কথা তার হচ্ছে না, যার হওয়ার কথা তারই হচ্ছে। অযোগ্য ব্যক্তির কদরে দেশ ভরে গেছে, যোগ্যতর ব্যক্তির কদর নাই। এটা তৎকালীন পাল এবং সেনামলেও ছিল। এই কথাগুলো বললেও কিন্তু সামন্তবাদী সমাজের বিরুদ্ধে চলে যাইত। তাই কথাগুলো রূপকত্বে, প্রতিকত্বে, সিম্বলিকত্বে রাজ রোশনালের ভয়ে আমাদের কবিরাই কবিতাগুলো লিখছেন। আমার তো মনে হয় চর্যাপদ যেমন একটা রূপক কাব্য, এই চর্যাপদের কবিদের যে নামগুলি, এই নামগুলো তারা ছদ্মনাম ব্যবহার করছেন। আপনারা দেখেছেন আধুনিক যুগে আমাদের বিভিন্ন পণ্ডিতরা, কবি সাহিত্যিক, তারা ছদ্মনাম ব্যবহার করেছেন। প্যারিসের মিত্র, টেক্সাস ঠাকুর, বঙ্কিম কমলাকান্ত, রাজা রামমোহন রায়, শিবপ্রসাদ রায় কেন ছদ্মনাম গ্রহণ করছেন? রাজ রোশনাল থেকে, সামাজিক রোশনাল থেকে মুক্তির জন্য। যে আমি এমন একটা লেখালেখি করলাম যা পড়ে আমার গভর্নমেন্ট সরকার মাইন্ড করতে পারে, নাম দিলাম টেক্সাস ঠাকুর, বেটা তারা খুঁজে মার টেক্সাস কেডে দেন, যাতে আমাকে অ্যারেস্ট করতে, বন্ধ করতে না পারেন। মনে রাখবেন তৎকালীন পাল এবং সেনা আমলে মানুষের নাম কেমন ছিল। সেখানে আমরা জানি মহিপাল, ধরপাল, গোপাল, লক্ষণ সেন, বল্লাল সেন, কিন্তু এই ধরনের নাম কান্ন, লুই, হাড়ি, জম্বি, ভুসুক, সবর, সর, শান্তি, চাকিল, কুকুরি, এই নামগুলো হলে কি ধরনের? আমার তো মনে হয় ছদ্মনাম। তা চর্যাপদের পদগুলো রূপকর্তে লেখা, এর নামগুলো আমার মনে হয় এগুলো ছদ্মনামে তারা এগুলো রচনা করছেন। তা আমাদের এই যে ব্যাখ্যাটা যেটা দিলেন, এই ব্যাখ্যাটা দিলেন কিন্তু মণি দত্ত সাহেব। তাই মনে রাখবেন, উনি প্রত্যেকটা কবিতার এরকম ব্যাখ্যা দিয়ে গেছেন। কেবল একটা কবিতা আবিষ্কারের পরে একটা কবিতার ব্যাখ্যা কিন্তু আমরা পাই নাই, যেটাতে গুরুত্বপূর্ণ তথ্য লিখে নেন। তবে উনি ব্যাখ্যাগুলো দিয়েছিলেন সংস্কৃত ভাষায়। এই ব্যাখ্যাটা দিয়েছিলেন, কেন দিয়েছিলেন আমরা পরে আরো ক্লিয়ার জানবো। কারণ সংস্কৃত ভাষার একটা ডিউরেশন ছিল খ্রিস্টপূর্ব 1200 থেকে খ্রিস্টপূর্ব 200। তারপরে ওই ভাষার চলমানতা ছিল না, সুতরাং বিকৃতির সম্ভাবনা নাই। আমাদের মূল পদ বাংলায় লেখা, সমকালীন বাংলা করা, তবে ব্যাখ্যাটা উনি লিখলেন সংস্কৃত ভাষায়, যাতে পরবর্তী জেনারেশন কেউ যদি খুঁজে পায় বইটা, এটা সংস্কৃত ডিপার্টমেন্ট থেকে পড়ে আনলে যাতে ওখান থেকে উদ্ধার করা সম্ভব হয়। যেহেতু এই ভাষা চলমানতা নাই, প্রভাবনতা নাই, এটা খ্রিস্টপূর্ব 1200 থেকে খ্রিস্টপূর্ব 200 পর্যন্ত সংস্কৃত ডিউরেশন আছে। তাই উনি ব্যাখ্যাটা লিখেছিলেন সংস্কৃত ভাষায়। পরবর্তী কোশ্চেনটা একটু লিখে নেন, লেখেন, চর্যাপদের সংস্কৃত টিকাকার কে? চর্যাপদের সংস্কৃত টিকাকার কে এবং কোন পদটির টিকাকার কর্তৃক ব্যাখ্যাত হয়নি? চর্যাপদের সংস্কৃত টিকাকার কে এবং কোন পদটির টিকাকার কর্তৃক ব্যাখ্যাত হয়নি? চর্যাপদের সংস্কৃত টিকাকার কে এবং কোন পদটির টিকাকার কর্তৃক ব্যাখ্যাত হয়নি? চর্যাপদের সংস্কৃত টিকাকার হলেন মণি দত্ত। তিনি সকল পদের টিকা ব্যাখ্যা করলেও তিনি একটা পদের ব্যাখ্যা আমরা পাই নাই। পদটির নাম্বার কত বলতে পারেন কি আপনারা? কত নাম্বার জানা আছে? একজন বলেন তো দেখি। আমারা কি শুনতে পান আপনারা? চর্যাপদের সংস্কৃত টিকাকার মণি দত্ত, তিনি সকল পদের টিকা ব্যাখ্যা করলে একটা পদের ব্যাখ্যা পাওয়া যায় না। কত নাম্বার বলতে পারেন? আপনারা কি আমাকে শুনতে পান?
চর্যাপদের সকল পদের টিকা ব্যাখ্যা করলেও একটি পদের ব্যাখ্যা পাওয়া যায়নি। পদটির নাম হলো 11 নম্বর পদটি। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, উত্তরটা স্মরণ রাখবেন। এই 11 নম্বর পদের উনি টিকা ব্যাখ্যা করে জানলে হয়তোবা পদটা তোর ওভারলুকিং হয়েছিল, বা তিনি হয়তোবা এটা মানে মনে করেছিলেন এতটা সহজ যা ব্যাখ্যা করার প্রয়োজন নাই। কোন দৈব দুর্ঘটনার কারণে কোন কারণে উনি ব্যাখ্যা করেনি তা আমরা জানি না। তবে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন খেয়াল রাখবেন, চর্যাপদের সংস্কৃত টিকাকারের নাম মুনি দত্ত। তিনি সকল পদের টিকা ব্যাখ্যা করলেও একটা পদের ব্যাখ্যা করে জান নাই। কত নাম্বার? 11 নাম্বার। 11 নম্বর পদটি তিনি ব্যাখ্যা করে যান নাই। যা আমাদের এই 4টা পুঁথি আমরা আবিষ্কার করলাম, চর্যা, চর্যা বিনিশ্চয়, কান্নপদের দোহা, সরপদের দোহা, ব্যাকরণব। প্রত্যেকটা পুঁথির ছিল 40, 50, 60 পৃষ্ঠার পুঁথি। 4টা পুঁথি মিলায়ে টোটাল পদের সংখ্যা ছিল 51টি। পদের সিরিয়াল করা ছিল 51টি, 4টা মিলায়ে। সবচেয়ে বেশি কবিতা ছিল চর্যা, চর্যা বিনিশ্চয়ের মধ্যে। তার মধ্যে ছিল 1 থেকে 25টা কবিতা। এই 25টা কবিতার মূল পদ লেখা ছিল, তার সমকালীন বাংলা করা ছিল, এবং প্রত্যেকটি কবিতার টিকা ব্যাখ্যা ব্রিফিং করা ছিল। 2 নম্বরে কান্নপদের দোহার পদে ছিল 26 থেকে সামথিং, তারপরে সামথিং, ব্যাকরণবে সামথিং। তবে একটা বিষয় জানা দরকার যে আমাদের টোটাল লাস্টে 50 নম্বর যে কবিতাটি, 1 নাম্বার এবং 50 নম্বর হোল কবিতাগুলো সেখানে লেখা ছিল, কিন্তু 51 নম্বর নাম্বারিং করা ছিল, সেখানে কোনো কবিতা লেখা ছিল না, সেম হাতের লেখায় নাম্বারিং করা। আসলে বিষয়টা কি হতে পারে? মনে রাখবেন, 1 নম্বর কবিতা আমরা তখনও পাইনি, আজও পাইনি, ভবিষ্যতে পাওয়ার কোনো সম্ভাবনা নাই। তারপরেও যদি বলা হয় চর্যাপদে মোট পদ কয়টি, বলতে মোট পদ 51টি। কেন 51? তার আরো ব্যাখ্যা আছে, আমরা এই ব্যাখ্যাটা পরবর্তীকালে আমরা জানবো। এই দেখেন, আমরা পরবর্তীকালে আমরা জেনে নিব। যা আমাদের এখান থেকে টোটাল 1 থেকে 50, এই টোটাল 50টি পদ, ওখানে কিন্তু নাম্বারিং করা ছিল। 1 নম্বর কবিতা লেখা ছিল, 50 নম্বর কবিতা লেখা ছিল, কিন্তু 1 নম্বর কবিতা সেখানে নাম্বারিং করা সেম হাতের লেখায়, কিন্তু সেখানে কোনো পদ আমরা পাইনি। তথ্য যেটা হতে পারে, সমস্যা নেই, একটি জুমের ক্লাস না, হ্যাঁ, তো ওখান থেকে কেউ তো কোনো সাউন্ড টাউন্ড করে না, দেখ। আচ্ছা, আমার কেউ পানি আর চা দিয়ে দিতে হবে, চা দিতে বলেন। এখানে আপনারা একটু আগে দেখছেন 17-18 শতকের দিকে মণি দত্ত যখন তালপাতাগুলো পেয়েছিলেন, সেই তালপাতায় কি কোনো সিরিয়াল করা ছিল? আমাদের বৌদ্ধ কবিরা 1201 মতান্তরে 4-এ যে তালপাতাগুলো পেয়েছিলেন, লেখা ছিল তালপাতাগুলো নিয়ে তুর্কিদের আক্রমণের কারণে এগুলো তারা বগলডাবা করে নিয়ে নেপালে যে পালাইছিলেন, রাজপ্রাসাদে তারা রেখেছিলেন, এগুলো কোনো নাম্বারিং বা কোনো সিরিয়াল করা ছিল না। মণি দত্ত যখন তালপাতাগুলো পেলেন, তখন যে তালপাতা হয়তো হাতে লেখা দেখতে সুন্দর, ভেরি গুড, ভালো লাগছে, ওই যে ধরে মারছেন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এইভাবে তারা কবিতাগুলো তিনি সিরিয়াল করছেন। তিনি সিরিয়াল করে 50 নম্বর কবিতার মধ্যে লিখে গেছেন। কিছু ল্যাপটানো ঝাপটানো তালপাতা ছিল, কারণ তালপাতা লেখা ছিল কুঞ্চির কলম, কয়লার কালি তালপাতার উপরে লেখা। দীর্ঘদিনের ব্যবধানে অনেক তালপাতা হয়তো সেগুলো লিখতে ফিরতে যাওয়াই স্বাভাবিক। অনেক কবিতাগুলো উদ্ধার করা সম্ভব হয়নি। হয়তো মণি দত্ত সাহেব তিনি সেখান থেকে একটা তালপাতা তুললেন, নাম্বারিং করলেন সেম হাতের লেখায়। হয়তোবা তিনি যখন কবিতাটি লিখতে বলবেন, তিনি হয়তো ফুটুস করে মারাই গেছেন, তারা হয়তো বই পড়ে নাই। অথবা ওই তালপাতার হাতের লেখায় এতটাই লিখতে ফিরতে গিয়েছিল যে তার পক্ষে উদ্ধার করা সম্ভব হয় নাই। তবে তালপাতা দেখান ছিল, তাতে কোনো সন্দেহ নাই। তাই 51 নম্বরে একটা নাম্বারিং করা হলো, সেখানে কিছু লেখা না থাকলেও ওটাও কিন্তু আমাদের পরবর্তীকালে ডক্টর সুকুমার সেন ওটাকেও কিন্তু একটা পদ হিসেবে উনি কিন্তু আখ্যায়িত করেছেন। যা আমাদের যে তথ্যটা সেটা হলো 1 থেকে 50, 51 কথা আমরা এখন বাদই দিলাম, যেহেতু সেখানে কোনো কবিতা লেখা ছিল না। 1907-এ যখন আবিষ্কার করা হলো, তখন 1 থেকে 50-এর ভিতরে 1907 খ্রিস্টাব্দে যখন আবিষ্কার হলো, তখন কি আমরা 50টা কবিতা কি পেয়েছিলাম? প্রত্যেকটা তথ্যটি লিখে নেবেন। চর্যাপদে আবিষ্কৃত পদের সংখ্যা ছিল মোট কয়টি? আবিষ্কৃত পদের সংখ্যা ছিল 46.5টি। কয়টার মধ্যে 1 থেকে 50, তথ্যটা ভালো করে স্মরণ রাখবেন। 1 থেকে 50-এর মধ্যে আমরা আবিষ্কার করতে পারলাম কয়টি? 46টি পদ। যদি 46টা আবিষ্কার হয়, তাহলে পাওয়া যায়নি কয়টি পদ? পাওয়া যায়নি 3.5টি পদ। 3.5টা 46, 3.5, টোটাল মিলে 50। তাই চর্যাপদে আবিষ্কৃত পদের সংখ্যা ছিল 46টি। কয়টি পদ পাওয়া যায়নি?
3.5 পদ পাওয়া যায়নি। কোন কোন পদগুলি পাওয়া যায়নি লিখে নেন। 23 নম্বর পদের অর্ধেক পাওয়া গিয়েছিল, অর্ধেক, সেখানে 6 লাইন, 6 লাইনে একজন কবির নাম লেখা ছিল, তার নাম লেখা ছিল ভুসুকোপা, ভুসুকোপায়ের নাম। আর ওখানে বাকি তার শেষাংশ পাওয়া যায় নাই। 24 নম্বর কবিতা, 24 নম্বর কবিতা পূর্ণাঙ্গ পাওয়া যায় নাই। 25 নম্বর কবিতা পূর্ণাঙ্গ পাওয়া যায় নাই। আর 48 নম্বর কবিতা পূর্ণাঙ্গ পাওয়া যায় নাই। তাহলে 3টা পূর্ণ পদ আর একটা কবিতার শেষাংশ। পরীক্ষা যদি কখনো কোশ্চেন আসে চর্যাপদের কোন পদটির শেষাংশ পাওয়া যায়নি, কত নম্বর পদের? 23 নম্বর পদের। এই পদে কয়টা চরণ পাওয়া গিয়েছিল? 6টি চরণ। 6 চরণেই কিন্তু একজন কবির নাম লেখা ছিল। কার নাম লেখা ছিল? ভূষুকোপায়ের নাম। কারণ চর্যাপদের প্রত্যেকটা পদে বা কবিতায় কবিদের নামগুলো যে কোনো একটা লাইন উঠে আসছে, হয় উপরের দিকে অথবা মাঝের দিকে অথবা লাস্টের দিকে। যেমন প্রথম কবিতা, কা আ তরুবর পঞ্চমী ডাল চঞ্চল সিয়ে পৈটা কাল দৃঢ় করিয় মহস পরিমাণ লুই ভনই গুরু পুষ্য জান। লুই মানে কিন্তু কবি লুইফা, অর্থাৎ সেখানে লুইয়ের নাম প্রথম 4 চরণে। তো এইরকম হয় প্রথম দিকে অথবা মাঝের দিকে অথবা লাস্টের দিকে যে কোনো একটা লাইনে লাইনে কবির নাম টুকে আসছে। চর্যাপদে আবিষ্কৃত পদের সংখ্যা ছিল 46.5টি। কোন কোন পদগুলি পাওয়া যায় নাই? 3.5টি পদ পাওয়া যায় নাই। আর 24 নম্বর, 25 নম্বর, 48 নম্বর পূর্ণ পদ এবং 23 নম্বর পদের অর্ধেক বা শেষাংশ পাওয়া যায় নাই। কেন অর্ধেক বলছি? কারণ চর্যাপদের বেশিরভাগ কবিতাগুলো ছিল, সব কবিতা ছিল 8 লাইন, 10 লাইন, 12 লাইন, 14 লাইন। বেশিরভাগ কবিতা ছিল ম্যাক্সিমাম 10 লাইনের কবিতা, আর দ্বিতীয় ম্যাক্সিমাম 12 লাইন। কবিতা যদি 6 লাইন পেয়েছি, 12 লাইন হলে 6 লাইন হতে পারে, 10 লাইন হলে 4 লাইন হতে পারে। যাক, মোটামুটি অর্ধেক পেয়েছি, অর্ধেক পাই নাই। যেগুলো পাই নাই তা নিয়ে আর হরপ্রসাদ গবেষণা করে নাই। যেগুলো পেয়েছেন হরপ্রসাদ 46.5টা পদ দিয়ে তিনি গবেষণা করছেন। 46.5টা পদ গবেষণা করে তিনি তার মধ্যে মোট 22 জন পদকর্তা বা কবির নাম পেয়েছেন প্রত্যেকটা কবিতা। ইভেন 23 নম্বরে ভূষুকোপারে ধরে কিন্তু 22 জন। চর্যাপদে আবিষ্কৃত 46.5টি পদের মধ্যে মোট কতজন পদকর্তার নাম পাওয়া গিয়েছিল? 22 জনের নাম। কিন্তু আপনারা মনে রাখবেন, মণি দত্তের টিকায় উপরে মণি দত্তের টিকা সংযোজন করা ছিল। মণি দত্তের টিকায় টোটাল 24 জন কবির নাম উল্লিখিত ছিল। আসলে মণি দত্ত মূলত একজন সম্পাদক মানুষ। তিনি তালপত্রগুলো পেয়েছিলেন, তালপত্রগুলো পেয়ে সেগুলো ভালো করে পড়েছেন, পড়ে তার একটা সম্পাদকীয় বাণী তিনি উপরে লিখেছেন। কি নিয়ে লেখা, কারা লিখছেন, কবিরা কারা কারা আছেন, এই জাতীয় একটা বাণী তিনি উপরে লিখেছিলেন। তার সেই মণি দত্তের সেই বাণীর ভিতরে টোটাল 24 জন কবির নাম তিনি সেখানে লিখে রেখেছিলেন। ওই 24 জন কবির নামের সঙ্গে মোট 22 জন কবির নাম সবই মিলানো হলো। 24 জনের সাথে 22 জন যে আমরা পেলাম, 22 জনের নাম মিলানো হলো। এই 22 জনের নাম সব 24 জনের মধ্যেই কিন্তু সব নামগুলো মিলে গেল, পাওয়া গেল। কিন্তু যেহেতু ওখানে 24 জনের নাম লেখা, 22 জনের কবিতা পেয়েছি, তাহলে উপরে এখনো বাড়তি 2 জন কবির নাম কিন্তু লেখা আছে যাদের নামে কোনো পদ পাওয়া যায় নাই। একটা তথ্য লিখে নেন, চর্যাপদে কতজন কবির নামে কোনো পদ পাওয়া যায় নাই? চর্যাপদে কতজন কবির নামে কোনো পদ পাওয়া যায় নাই? 2 জন কবির নামে। চর্যাপদে কতজন কবির নামে কোনো পদ পাওয়া যায় নাই? 2 জন কবির নামে কোনো পদ পাওয়া যায় নাই। সেই 2 জন কবি, একজনের নাম হলো তন্ত্রিপা, তন্ত্রিপা, আরেকজনের নাম লাড়ি ডম্বিপা, লাড়ি ডম্বিপা। অনুমান করা হয় এরাও 2 জন চর্যাপদের কবি না হওয়ার কোনো কারণ নাই, কারণ 24 জন থেকে 22 জনের নামই মিলে গেল। বাড়তি যে 2 জনের নাম মণি দত্তের সম্পাদকীয় বাণীতে টিকার মধ্যে লেখা আছে, এরাও নিশ্চয় চর্যাপদেরই কবি। কারণ 23 নম্বর কবিতায় ভূষুকোপায়ের নাম ধরে 22 জন, এখনো তো স্টিল 3টা পদ তো ছেড়া আছে। যদি 3টা পদ পাওয়া যেত তাহলে 2 জন কবির নাম হয়তো 3টা পদের মধ্যে থাকতো। একজন হয়তো 2টা কবিতা লিখছেন, আরেকজন হয়তো একটা কবিতা লিখছেন। কারণ যে কবিতাগুলো পাওয়া গেছে সেখানে একজন কবির নামে একাধিক পদে, কান্ন পরিচিত পদ হলো 13টি। তা আমরা সেখানে আগেই কান্নপায়ের নামে মোট 12টি পদ পেয়েছিলাম। তো যাও, এরাও 2 জন চর্যাপদের কবি না হওয়ার কোনো কারণ নাই, এরাও নিশ্চয়ই চর্যাপদেরই কবি। তা যেহেতু এই পদগুলি পাওয়া যায় নাই, তা নিয়ে গবেষণা না করে যে পদগুলি পাওয়া গেছে 22 জন পদকর্তার নামে 46.5টি পদ, সেই পদ কয়টা নিয়েই হরপ্রসাদ গবেষণা শুরু করলেন। তিনি গবেষণা করে তিনি দেখলেন এই পদগুলি আসলে কোন ভাষায় লেখা। তিনি পড়ে দেখেন এট এ গ্লান্স
তার কাছে বাংলা ভাষা বলেই প্রতীয়মান হলো হরপ্রসাদের কাছে। এট এ গ্লান্স এগুলো বাংলা ভাষা বলেই প্রতীয়মান হলো, 46.5টিতে পদ উনি পেলেন। কিন্তু তিনি যতবারই পড়ছেন, পড়ে পড়ে দেখেন ভারতীয় আরো কয়েকটা ভাষার মিক্সার কিন্তু তার মধ্যে রয়েছে। সেই ভাষাগুলো কি কি? অর্থাৎ কোশ্চেন লিখে নেন, চর্যাপদের ভাষায় মোট কয়টি ভাষার মিশ্রণ পরিলক্ষিত হয়েছিল? গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু এটা, স্মরণ রাখবেন। চর্যাপদের ভাষায় মোট কতটি ভাষার মিশ্রণ পরিলক্ষিত হয়েছিল? লেখেন, মোট 5টা ভাষার মিশ্রণ পরিলক্ষিত হয়েছিল। ভাষা 5টি হলো বাংলা, হিন্দি, মৈথিলি, অসমিয়া, এবং উড়িয়া। বাংলা, হিন্দি, মৈথিলি, অসমে, উড়িয়া, টোটাল 5টা ভাষার মিক্সার তার কাছে পরিলক্ষিত হয়েছিল, মনে হয়েছিল। কার কাছে? হরপ্রসাদের কাছে। হরপ্রসাদ যদিও ভাষা বিজ্ঞানী নন, তবে এতটুকু বের করার মতো কাণ্ড জ্ঞান তার কিন্তু আছেই, তার জ্ঞান সেটুকু আছেই। যাক, তিনি সেখান থেকে এট এ গ্লান্স তার কাছে বাংলা বলে মনে হলো। তিনি দেখলেন, ভালো করে পড়ে দেখেন, কিছু কিছু হিন্দি শব্দের মিক্সার আছে, কিছু মৈথিলি ওয়ার্ড রয়েছে, কিছু অসমীয় শব্দ আছে, কিছু উড়িষ্যার শব্দ আছে। আর তার মনে রাখবেন, আমাদের বাংলা ভাষার উৎপত্তি নিয়ে ডক্টর শহীদুল্লাহ খুব গুরুত্বপূর্ণ অনেকগুলো মত আছে। তাই বাংলা ভাষা, নব্য ভারতে আর্য ভাষায় বাংলা ভাষা জন্ম হয়েছিল। তবে নব্য ভারতে আর্য ভাষায় শুধু বাংলা ভাষা জন্ম হয়নি, বাংলা, হিন্দি, মৈথিলি, অসমে, উড়িয়া প্রত্যেকটা ভাষার জন্ম হয়েছে নব্য ভারতে আর্য ভাষায়। তাই মনে রাখবেন, 5টা ভাষার সঙ্গে মোটামুটি একটা সাদৃশ্য কিন্তু আছে। যা হরপ্রসাদ তিনি একই কবিতার মধ্যে বিভিন্ন ভাষার মিক্সার খুঁজে পেলেন। কা তরুবর পঞ্চবি ডাল, চঞ্চল সিয়ে পৈঠে কাল, দৃঢ় করিয় মশ পরিমাণ, লুই ভনে গুরু পুষ্য জান, তুম পুষমি পুষ্য, পুষ করা, জিজ্ঞেস করা, এটা কিন্তু আপনার হিন্দি শব্দ আজকে। তাই এতগুলো বাংলা শব্দের মাঝখানে হঠাৎ করে একটা হিন্দি শব্দ ফেলে উঠবে কিভাবে? উনি তখন ওই সকল শব্দগুলো নিয়ে গবেষণা শুরু করলেন। যদিও তিনি ভাষা বিজ্ঞানী নন, তারপরে এটুকু গবেষণা করার মতো যথেষ্ট জ্ঞান তার রয়েছে। তিনি পুষ্যীয় শব্দ নিয়ে গবেষণা করে দেখেন, পুষ্যীয় আজ হিন্দি বলে মনে হলো, ওয়ান্স আপন এ টাইম তার আদিগোড়া বাংলাতেই ছিল। চর্যাপদের ভাষায় যে শব্দগুলো মৈত্রী বলে মনে হতে লাগলো, তিনি গবেষণা করে দেখেন তাদের আদিগোড়া একসব বাংলায় ছিল। যেগুলো বর্তমানে চর্যাপদে হরপ্রসাদের কাছে অসমীয় বলে মনে হলো, সেগুলো গবেষণা করে দেখেন তাদেরও আদিগোড়া একসব বাংলায় ছিল। যেগুলো বর্তমানে হরপ্রসাদের কাছে উড়িষ্যার বলে মনে হলো, তাদের আদিগোড়া বাংলায় ছিল। প্রত্যেকটা ভাষার আদিগোড়া বাংলাতেই তার কাছে যখন প্রতিমান হলো, তিনি মোটামুটি 99% কনফার্ম হলেন এটা বাংলা ভাষার গ্রন্থে, এতে কোনো সন্দেহ নাই। তবে তিনি তো ভাষা বিজ্ঞানী নন। তিনি নেপাল থেকে ওইটাকে বাংলা বলে দাবি করে বগল ডাবা করে কলকাতায় ব্যাক করার মতো এই ক্ষমতা তো তার নাই। নেপাল লোকটা তো নাও দিতে পারে। তিনি মনে মনে ভাবলেন, এটা যেহেতু বাংলা ভাষার সাহিত্য হওয়ার যথেষ্ট সমূহ সম্ভাবনা আছে, এই কারণেই তিনি চিন্তা ভাবনা করলেন যে এটা আধা দাবি করে লাভ নাই, এটা কংক্রিট ভালো করে একটা দাবি করতে হবে। তাই তিনি তৎকালে নেপালে বসে 5 ভাষার বিভিন্ন ভাষা বিজ্ঞানীকে খবর দিলেন যে, ভাইজান আমি নেপালে, চিঠি লিখলেন, ভাইজান আমি নেপালে বেড়াতে চমৎকার একটি গ্রন্থ পেয়েছি, যে গ্রন্থের মধ্যে 5 ভাষার মিক্সার রয়েছে। আমাদের এই 5 ভাষার মধ্যে আমাদের এই 5 ভাষার আদিতে কোনো গ্রন্থ পাওয়া যায় নাই। এই গ্রন্থটি যার হবে, তার বিজয়গাথা, গৌরবগাথা আবিষ্কার হবে। মনে রাখবেন, চর্যাপদ কিন্তু বাংলা সাহিত্যের ইতিহাসে এটা কিন্তু আমাদের একটা গৌরবোজ্জ্বল ইতিহাস কিন্তু এটা। কারণ তার সময়সীমা 650 থেকে 1200, এই সময়ের মধ্যে চর্যাপদ লেখা হয়েছিল। ইংরেজি সাহিত্যের অ্যাঙ্গলো স্যাক্সন পিরিয়ড 450 থেকে সূচনা, আর আমাদের বাংলা সাহিত্য তার চেয়ে মাত্র 200 বছর পরেই চর্যাপদের রচনা। বাংলা সাহিত্য কিন্তু আমাদের পৃথিবীর সাহিত্যের ইতিহাসে চর্যাপদ কিন্তু আমাদের জন্য অত্যন্ত একটা প্রেস্টিজিয়াস মানের সাহিত্য কিন্তু এটা। তো এই কারণে তৎকালে আমাদের এই হরপ্রসাদ তিনি সবাইকে চিঠি লিখলেন, ভাইজান নেপালে বেড়াতে চমৎকার গ্রন্থ পেয়েছি, তার মধ্যে 5 ভাষার মিক্সার আছে, তোমার ভাষা অন্যতম। আমাদের 5 ভাষার এত আদিতে কোনো গ্রন্থ পাওয়া যায় নাই, যদি তোমার হয় তো তোমরা নিয়ে যাইও। এইরকম প্রত্যেকে লোক টোপ দেখালেন, কারণ উনি জানেন ওরা আসলে তো এটা আমারই হবে। কারণ যখন এরকম হিন্দি ভাষা নিয়ে গবেষণা করবে হিন্দি ভাষা বিজ্ঞানী, তখন দেখবে এই ওয়ার্ডটা একশো বাংলাই ছিল, সেটা আমাদের উল্টা তার প্রমাণ আমাদেরকে দিবে যে এটা তোমারই সাহিত্য, অর্থাৎ এটা বাংলা ভাষার আদি নিদর্শন। যার এরকম ভাবে একটা প্রমাণ প্রুফে মিলবে বিধায় তিনি প্রত্যেকে খবর দিলেন। বাংলার অত্যন্ত ইয়াং ভাষা বিজ্ঞানী যার নাম ছিল ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, তিনি সেখানে গেলেন। হিন্দি থেকে একজন, মৈথিলি থেকে একজন, আসাম থেকে একজন, উড়িষ্যা থেকে একজন, বিভিন্ন ভাষা বিজ্ঞানের তারা নেপালে তারা গমন করলেন।
ডক্টর সুনীতি কুমার অত্যন্ত ইয়াং ভাষাবিজ্ঞানী, তিনি সেখানে যে চর্যাপদের পদগুলো পড়ে প্রত্যেকটা ভাষার আদি গোড়া বাংলাতে প্রতিমান হওয়ার কারণে তিনি একেবারে 100% জোর দাবি করেন এটা বাংলা ভাষার গ্রন্থ, এতে কোনো সন্দেহ নাই। মনে রাখবেন, এই প্রথম কোন ভাষাবিজ্ঞানীর মুখ দিয়ে বেরোলো চর্যাপদের ভাষা বাংলা। হরপ্রসাদ ভাষাবিজ্ঞানী নন, ডক্টর সুনীতি কুমার একজন প্রখ্যাত ভাষাবিজ্ঞানী। তাই আমাদের চর্যাপদের ভাষাকে প্রথম যিনি বাংলা বলে জোর প্রতিপন্ন করেন, জোর দাবি করেন, তিনি হলেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তাই মনে রাখবেন, এটা ছিল তার মৌখিক দাবি। পরবর্তীকালে তিনি কলকাতায় ব্যাক করে এটা নিয়ে গবেষণা করে, এর ভাষাতাত্ত্বিক গবেষণা করে তিনি 1926 সালে একটা গ্রন্থ প্রকাশ করেন, যে গ্রন্থের নাম ODBL, অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। ওই গ্রন্থ প্রকাশের মাধ্যমেই তেনার ফাইনাল স্বীকৃতি কিন্তু আমরা লাভ করি চর্যাপদের ভাষা বাংলা। তো যাই হোক, তারা যখন সুনীতি কুমার যখন নেপালে বসে বাংলা বলে দাবি করলেন, তখন হিন্দি ভাষার ভাষাবিজ্ঞানী তিনি লাভ দেখাড়াই উঠলেন, বেটা কি কই বাংলা, এর মধ্যে তো অনেক হিন্দি শব্দ আছে, যার হবে তার বিজয়গাথা গৌরবগাথা আবিষ্কার হবে। তিনি হিন্দি ভাষা সম্পদ বলে দাবি করলেন। মৈথিলি ভাষা বিজ্ঞানী তিনি বলে, আরে বেটা তো মিথিলা ল্যাঙ্গুয়েজ, অনেক আছে, শুধু একটা মৈথিলি সাহিত্য বলে আমি মনে করি। আসামের লোক মনে করে এটা আসামের সাহিত্য বলে তিনি দাবি করলেন। উড়িষ্যার লোক উড়িষ্যার সাহিত্য বলে দাবি করলেন। আগে যা ভেজাল ছিল, ভেজাল আরো 14 গুণ বেড়ে গেল। প্রত্যেকেই তাদের স্ব সম্পদ বলে দাবি করলেন। কিন্তু সেখানে তারা দেখলেন, আমরা যদি এখানে ভেজাল করি তাহলে এটা হয়তো নেপালেই পড়ে থাকবে এই গ্রন্থ। নেপাল থেকে কলকাতায় ব্যাক করা আমাদের পক্ষে এই গ্রন্থ নিয়ে ব্যাক করা সম্ভব হবে না। তখন তারা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিলেন, যেহেতু এর ভিতরে 60% শব্দ বাংলারই প্রাধান্য রয়েছে, 10% হিন্দি, 10% মৈথিলি, 10% অসমিয়া, 10% উড়িষ্যা, এদের প্রাধান্য যেহেতু কম, আমরা তোমাদেরকে স্বীকৃতি দিয়ে আমরা এই গ্রন্থটা নেপাল থেকে কলকাতা আমরা নিয়ে যাই। কিন্তু এই নিয়ে যাওয়াটাই এই স্বীকৃতি ফাইনাল স্বীকৃতি নয়, কলকাতায় ব্যাক করে আমাদেরকে গবেষণার সুযোগ দিতে হবে। যাক, তারা সর্বসম্মতিক্রমে এই গবেষণার সুযোগ তারা নিলেন। গবেষণার সুযোগ নিয়ে তারা কলকাতায় পরবর্তীকালে তারা ব্যাক করলেন। কলকাতায় ব্যাক করে পরবর্তীকালে আপনারা জানেন, এটা 4টা বইকে আর একত্র আলাদা করে রাখার দরকার নাই, কারণ আমাদের বঙ্গীয় সাহিত্য পরিষদ আছে, সেখানে ছাপাখানা আছে, বাইন্ডিং মেশিন আছে, কম্পোজ মেশিন আছে, যেখানে আর আলাদা করে রাখার দরকার নাই। পরবর্তীকালে 4টা বইকে একত্র করে 1000 বছর পুরানো বাংলা ভাষা বৌদ্ধ গান ও দোহা এই নামে গ্রন্থটা 1916 খ্রিস্টাব্দে সম্পাদনা করা হলো। মনে রাখবেন, যেদিন চর্যাপদ সম্পাদনা করা হয়েছিল তখনও কিন্তু বাংলা ভাষার গ্রন্থ বলে ফাইনাল স্বীকৃতি লাভ করে নাই। তার পরবর্তীতে দীর্ঘদিন ধরে গবেষণা চলেছে, বিভিন্ন ভাষার ভাষাবিজ্ঞানীরা তাদের স্ব সম্পদ বাড়ানোর জন্য তারা গবেষণা করছেন। কিন্তু 1926 সালে যেদিন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার ODBL গ্রন্থ প্রকাশ করছেন, এই গ্রন্থ প্রকাশের মাধ্যমেই এটা কিন্তু ফাইনাল স্বীকৃতি লাভ করে। তারপর না পরবর্তীকালে ডক্টর শহীদুল্লাহ 27 সালে তার ধর্মমত প্রকাশ করেন, বিভিন্ন বিষয় নিয়ে পরবর্তীকালে আলোচনা হয়েছে। যা আমাদের এখান থেকে পরবর্তীকালে 4টা বইকে একত্র করে আমাদের এটা বইটা পাবলিশ করা হলো, অর্থাৎ সম্পাদনা করা হলো। লেখেন এর পরবর্তী চর্যাপদের সম্পাদনার ইতিহাস। চর্যাপদের সম্পাদনা বলে কি লিখে নেন, চর্যাপদের সম্পাদনা লেখেন পরবর্তীতে 1916 খ্রিস্টাব্দে, পরবর্তীতে 1916 খ্রিস্টাব্দে 1916 খ্রিস্টাব্দে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী, ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী শাস্ত্রী কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে, কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে, কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রাপ্ত 4টি পুঁথির সমন্বয়ে, প্রাপ্ত 4টি পুঁথির সমন্বয়ে আবিষ্কৃত 46.5টি পদ নিয়ে, প্রাপ্ত 4টি পুঁথির সমন্বয়ে আবিষ্কৃত 46.5টি পদ নিয়ে, 46.5টি পদ নিয়ে 1000 বছরের পুরানো, 1000 বছরের পুরানো বাংলা ভাষায়, বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা, বৌদ্ধ গান ও দোহা এই নামে চর্যাপদ সম্পাদনা করেন।
তাহলে 1907 সালে আবিষ্কার আর 1916 খ্রিস্টাব্দে সম্পাদনা। আমাদের এই দুইটা তথ্য খুব গুরুত্বপূর্ণ। তবে তারপরে আমাদের এখান থেকে যেটুকু আলোচনা করলাম এর ভিতরে আমাদের কিন্তু অনেকগুলো কোশ্চেন প্রিলিমিনারি টেস্টে আসতে পারে। বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন কি? চর্যাপদ। চর্যাপদ কখন রচিত হয়েছিল? দশম থেকে দ্বাদশ শতকের মধ্যে। চর্যাপদ আবিষ্কার করেন কে? মহামহোপাধ্যায় ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। তার উপাধিগুলো স্মরণ রাখবেন। মহামহোপাধ্যায় কবে কোত্থেকে পেয়েছেন? শাস্ত্রী উপাধি কোত্থেকে লাভ করেছেন? ডক্টরেট ডিগ্রি 1927 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি লাভ করেছেন। যাক, আমাদের এই ব্যক্তির জন্মসাল মৃত্যুসাল সহকারে ভালো করে খেয়াল রাখবেন। তার আবিষ্কৃত পুঁথির সংখ্যা ছিল মোট কয়টি? 4খান পুঁথি। চর্যা, বিনিশ্চয়, কান্নাপদে দোয়া, সরপদে দোয়া দেখার নাম। তবে তার মধ্যে বিশুদ্ধ নাম চর্যা, চর্যা বিনিশ্চয়, ডক্টর সুকুমার সেনের মতে। তার আবিষ্কৃত পদের সংখ্যা ছিল মোট কয়টি? 46.5টি পদ তিনি আবিষ্কার করেন। চর্যাপদের কয়টি পদ পাওয়া যায় নাই? 3.5টি পদ পাওয়া যায় নাই। কোন কোন পদগুলি পাওয়া যায় নাই? 23 নম্বর কবিতার অর্ধেক পাওয়া যায় না, শেষাংশ। 24 নম্বর পূর্ণপদ, 25 নম্বর পূর্ণপদ, 48 নম্বর পূর্ণপদ পাওয়া যায় নাই। চর্যাপদে আবিষ্কৃত 46.5টি পদের মধ্যে মোট কতজন পদকর্তার নাম পাওয়া গিয়েছে? 22 জনের নাম। বাট মুনিদত্তের টিকায় কতজন কবির নাম উল্লেখিত ছিল? 24 জন। সেদিক থেকে 2 জন কবির নামে কোনো পদ পাওয়া যায় নাই। তারা কারা কারা? একজন তন্ত্রীপা, আরেকজন লাড়ি গম্বিপা। এই 2 জনের নাম টিকার উপরে লেখা ছিল, কিন্তু তাদের নামে কোনো পদ পাওয়া যায় নাই। অনুমান করা হলো 24 নম্বর, 25 নম্বর, 48 নম্বর 3টা পদ যে ছেড়া আছে, এই কবিতাগুলো যদি পাওয়া যেত হয়তোবা তার মধ্যে 2 জন কবির নাম থাকতেই পারতো। যাই হোক, যেগুলো পাওয়া যায় নাই তা নিয়ে গবেষণা না করে যে পদগুলি পাওয়া গেল 46.5টি, তা নিয়ে হরপ্রসাদ গবেষণা করতে লাগলেন। এই পদগুলোর ভাষা নিয়ে গবেষণা করে তিনি 5টা ভাষার মিশ্রণ তার কাছে মনে হয়েছিল। অর্থাৎ চর্যাপদের ভাষায় মোট কয়টি ভাষার মিশ্রণ পরিলক্ষিত হয়েছিল? 5টি। ভাষা 5টা কি কি? বাংলা, হিন্দি, মৈথিলি, অসমীয়া, উড়িয়া। কিন্তু চর্যাপদের ভাষাকে কে প্রথম বাংলা বলে জোর প্রসাদ তার অনেক আগেই বাংলা বলে চিল্লাফাল্লা করছেন, কিন্তু ওনার কথায় গ্রহণযোগ্যতা নাই। উনি ভাষা বিজ্ঞানী না। প্রথম যে ভাষা বিজ্ঞানী মুখ দিয়ে বের হলো চর্যাপদের ভাষা বাংলা, এই ব্যক্তির নাম ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। যাক, চর্যাপদ কত সালে সম্পাদনা করা? 1916 খ্রিস্টাব্দে। কোত্থেকে? কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। কে সম্পাদনা করে? হরপ্রসাদ শাস্ত্রী। যিনি আবিষ্কার করেন তিনি সম্পাদনা করেন। কতগুলো পদ নিয়ে? 4টে বইকে একত্র করে কি নামে সম্পাদনা করেন? 1000 বছরের পুরানো বাংলা ভাষা বৌদ্ধ গান ও দোহা। কথা বুঝতে কি অসুবিধা আছে কারণ? একটু বলেন, একটু আওয়াজ টাওয়াজ করেন, একটু শুনি আপনারা আছেন কিনা। কথা বুঝতে অসুবিধা আছে? যাক, এর পরবর্তীতে হরপ্রসাদের মৃত্যু হয়। আপনারা জানেন তিনি জন্মগ্রহণ করেন 1853 সালে, তিনি মারা যান 1931 সালে। অর্থাৎ 1916 খ্রিস্টাব্দে সম্পাদনার পরে তিনি আর 15 বছর জীবিত ছিলেন। কিন্তু জীবিত থাকাকালীন আপনারা জানেন পরবর্তীতে চর্যাপদের আর কোনো বই তার জীবদ্দশা আবিষ্কৃত হয় নাই। কিন্তু আপনারা মনে রাখবেন আমাদের যে মূল পুঁথি 4টা পেয়েছিলাম, সেখানে 1 থেকে 51টা পদের সেখানে সিরিয়াল ছিল। 11 নম্বর কবিতা আমরা নাই পাই, কিন্তু যেহেতু 1 নম্বর কবিতা লেখা ছিল, আমাদের 50 নম্বর কবিতা লেখা ছিল, এর মাঝখান থেকে কয়েকটা পৃষ্ঠা ছেড়া, যে কারণে 3.5টা কবিতা আমরা পাই নাই। চর্যাপদের এই পুঁথিগুলো কি একটাই মার্ক করে পুঁথি তৈরি হয়েছিল? এর কি সেকেন্ড কোনো কপি কি তৈরি হয় নাই? ভাই, আপনার মনে রাখবেন একটা ভালো মানের বই গ্রন্থ কিন্তু বিভিন্ন ভাষায় অনুবাদ হতেই পারে। আজকে বাংলাদেশ থেকে নকশিকাঁথার মাঠ কাব্য সব যদি হারিয়ে যায়, তাহলেও কিন্তু আমাদের একজন ইংরেজ মহিলা কবি E.M. মিলফোর্ড দ্য ফিল্ড অফ দ্য এমব্রয়ডার্ড কুইল নামে উনি অনুবাদ করে রাখছেন। যদি আমরা দ্য ফিল্ড অফ দ্য এমব্রয়ডার্ড কুইল থেকে ফের বাংলা অনুবাদ মারি, নকশিকাঁথার মাঠ পেয়ে যাব। আমাদের সৈয়দ আলিউল্লাহর একটা বিখ্যাত উপন্যাস লাল সালু, এটা ইংলিশে তিনি নিজেই অনুবাদ করেছেন ট্রি উইদাউট রুটস নামে। আর তার স্ত্রী অ্যান ম্যারি, যিনি ফরাসি এক বিদেশি, শামস মায়ামে নামে অনুবাদ করছেন। আসলে ফ্রান্সের ভাষায় দেখবেন ওরা কথা বলার আগে লা 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 করে, তা লা আর বড় শামস মায়ামে মানে কি ঘোড়ার দিন জানার দরকার নেই, মনে করেন লাল সালু আর কি। তা আমাদের এই যে যদি আমরা ওই 2টা বই থেকে যদি আবার ফের রিট্রান্সলেট মারি, তাহলে তো আমরা লাল সালু পেয়েই যাব। তো একটা ভালো মানের বই বিভিন্ন ভাষায় কিন্তু অনুবাদ হতেই পারে। চর্যাপদের এই পুঁথিগুলো কি 1 কপি করে জন্মাইছিল?
এর কি সেকেন্ড কোনো কপি কি নাই? কেউ কেউ অনুবাদ করে যায় নাই? মনে রাখবেন, আমাদের চর্যাপদের আরেকটা আবিষ্কার কিন্তু হয়েছিল হরপ্রসাদের মৃত্যুর পরে, অর্থাৎ সেটা হলো চর্যাপদের তিব্বতী অনুবাদ আবিষ্কার। আবার নতুন একটা তথ্য লিখে নেন, চর্যাপদের তিব্বতী অনুবাদ আবিষ্কার। চর্যাপদের তিব্বতী অনুবাদ আবিষ্কার। তিব্বতী অনুবাদ, আসলে তিব্বতী অনুবাদ জিনিসটা কি আমাদের আগে জানা দরকার। চর্যাপদের পদগুলিকে এক ব্যক্তি তিব্বতী ভাষায় অনুবাদ করেছিলেন, কবে কি বৃত্তান্ত সে তথ্যটা রেখে আমরা তথ্য দেখবো। মনে রাখবেন 17-18 শতকের দিকে প্রখ্যাত পণ্ডিত মুনি দত্ত, যিনি নেপালে বসে গবেষণা করতেন, এই ব্যক্তি কিছু তালপাতা পেয়েছিলেন। তালপাতার পদগুলিকে কাগজে কলমে লিখে 4খান পুঁথি বানাইছিলেন। চর্যাচর বিনিশ্চয়, কান্নপদের দোহা, সরপদের দোহা, ডাকার নাম। এই কিন্তু 17-18 শতকের কেস। কিন্তু 4টা বই মিলায়ে টোটাল 1 থেকে 51টা পদের সিরিয়াল উনি করেছিলেন, কিন্তু 51 নম্বর পদটা উদ্ধার করতে পারেন নাই। 50 নম্বর পদ পর্যন্ত উনি লিখছিলেন। আপনাদের কাছে আমার তথ্য হলো 17-18 শতকে যখন তিনি তালপাতা থেকে সদ্য তুললেন, তখন কি এর মধ্যে কোনো পৃষ্ঠা কি ছেঁড়া ছিল? তখন কিন্তু কোনো পৃষ্ঠা ছেঁড়া ছিল না। দীর্ঘদিন পড়েছিল 17-18 শতকের পরে 1907 খ্রিস্টাব্দ, দীর্ঘদিন, এটা 200-250 বছর 300 বছর নেপালে পড়েছিল। এটা ওখান থেকে পড়ে থাকার পরে দীর্ঘদিনের ব্যবধানে অনেক পণ্ডিতরা নেপালে গেছেন, টানাটানি করছেন, যেখানে ছেড়ে দেওয়া স্বাভাবিক। আর কেন ছেড়ে আপনারা জানেন? কোন বইয়ের লাস্টের পৃষ্ঠায় কিন্তু বেশি ছেড়ে, কারণ রাখতে গেলে সেখানে ঘষা খায়, তুলতে গেলেও নিচের পৃষ্ঠে ঘষা খায়। আপনারা দেখেছেন অর্ধেক পাওয়া গেছে, অর্ধেক পায়নি। 24 নম্বর ফুল ছাড়া, 25 ফুল ছাড়া। কারণ ওই প্রথম পুঁথি থেকেই আড়াইটা কবিতা পাওয়া যায়নি, কারণ 25 নম্বর 24 নম্বর এগুলো নিচের দিকেই ছিল। তা আমাদের এই কারণে আড়াইটা পৃষ্ঠা একটা বই থেকে ছাড়া, আর 48 নম্বর পদটি ঢাকার 90 থেকে একটা পৃষ্ঠা ছাড়া। অত যেখানে পুঁথি খঞ্জিত সেখানে আমরা সেখানে পাই নাই। তা আমাদের মণি দত্ত যখন তৈরি করেছিলেন, তখন কিন্তু ওর মাঝখানে কোনো পৃষ্ঠা ছেঁড়া ছিল না। মোট 1 থেকে 50টা টোটাল কবিতা লিখেছিলেন। আর 11 নম্বর তালপাতা থেকেই তিনি উদ্ধার করতে পারেন নাই। হয়তো তার আয়ত্তে বের পড়ে নাই, অথবা তার হাতের লেখা তিনি পড়তে পারেন নাই কোনো দৈব দুর্ঘটনার কারণে। মুনি দত্তের সমসাময়িক এক ব্যক্তি, যিনি তিব্বতের এক পণ্ডিত। তিব্বত, আপনারা জানেন চীনের তিব্বতের বৌদ্ধরাও কিন্তু ফেলাগোটা খেয়ে তারাও কিন্তু তৎকালে নেপালে গমন করেছেন, ইতিহাসে তার প্রমাণ রয়েছে। তিব্বতের এক পণ্ডিত যার নাম ছিল কীর্তিচন্দ্র, কীর্তিচন্দ্র বা কীর্তিচন্দ্র, যার নাম ছিল কীর্তিচন্দ্র বা কীর্তিচন্দ্র, কীর্তিচন্দ্র। এই কীর্তিচন্দ্র তিনি তৎকালে, তিনি হয়তো চীনের তিব্বত থেকে, তিনি বৌদ্ধ ধর্ম অনুসারী ছিলেন, সে অঞ্চল থেকে ধাতানি খেলাগো থেকে তিনি নেপালে গেছেন। তিনি নেপালে যাওয়ার পরে উনিও কীর্তিচন্দ্র পণ্ডিত, মণিদত্ত পণ্ডিত, পণ্ডিতে পণ্ডিতে সখ্যতা গড়ে ওঠে। আর নেপাল ছিল বৌদ্ধের পীঠস্থান। নেপালে লুম্বিনী শহরে গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল। বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন বৌদ্ধ পণ্ডিতের সমাগম ঘটতো সেখানে। যাক, সেখানে যাওয়ার পরে কীর্তিচন্দ্রের সঙ্গে মণিদত্তের একটা সখ্যতা গড়ে ওঠে। মণিদত্তের এই পুঁথিগুলো দেখে তার খুব ভালো লাগে, যে দোস্ত যে পদগুলো লিখেছে তো বড়ই চমৎকার, এক্সেলেন্ট। যদি আমি পদগুলি আমার ভাষায় যদি অনুবাদ করে রাখি, তা আমার দেশের লোকেরা পড়েও মজা পাবে। তাই তিনি এই পদগুলিকে যিনি তিব্বতী ভাষা অনুবাদ করেন, সেই ব্যক্তির নাম কীর্তিচন্দ্র। চর্যাপদের পদগুলিকে যিনি তিব্বতী ভাষা অনুবাদ করেছিলেন, এই ব্যক্তির নাম কীর্তিচন্দ্র। তিনি মুনিদত্তের সমসাময়িক মানুষ, এবং এই 17-18 শতকের দিকেই তিনি পদগুলিকে তিব্বতী ভাষায় ট্রান্সলেট করেন। মুনিদত্তের প্রতি, কীর্তিচন্দ্রের প্রতিতে সেখানে কিন্তু 1 থেকে 50টা কবিতা লেখা ছিল। উনি কোন টিকা ব্যাখ্যা ব্রিফিং করেন নাই, জাস্ট মূল পদগুলি তিব্বতী ট্রান্সলেট। এই কারণে তার পুঁথির সংখ্যা ছিল একটাই। সেখানে 51 কোন সেখানে ব্রিফিং ছিল না, কারণ 51 মণিদত্তই তালপাতা থেকে উদ্ধার করতে পারেন নাই। তা কীর্তিচন্দ্র ওই ফাঁকা পৃষ্ঠা 51 নম্বর দিয়ে রাখার তো কোনো প্রয়োজন পড়ে না। এই কারণে তিনি সেখানে 51 কোন সিরিয়াল সেখানে আর পায় নাই। এই তিব্বতী ভাষায় 50টি পদ, 1 থেকে হোল 50টি পদ তিনি তিব্বতী ভাষায় অনুবাদ করেন। আমাদের একটা কোশ্চেন, চর্যাপদের তিব্বতী অনুবাদকের নাম কি? কীর্তিচন্দ্র। তিনি কোথাকার মানুষ? তিব্বতের মানুষ, সমসাময়িক ব্যক্তি তিনি। এবং মুনিদত্তের এই পদগুলি দেখে দেখে তিনি হোল পদগুলিকে তিব্বতী ভাষায় তিনি অনুবাদ করেছিলেন।
হরপ্রসাদের মৃত্যুর পরে, হরপ্রসাদ 1931 সালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পরে তারই এক প্রখ্যাত শিষ্য, যার নাম ডক্টর প্রবোধ চন্দ্র বাগচি, কলকাতার প্রখ্যাত ভাষাবিজ্ঞানী ডক্টর প্রবোধ চন্দ্র বাগচি। এই প্রবোধ চন্দ্র বাগচি 1938 খ্রিস্টাব্দে তিনি নেপালে গমন করেন। তিনি নেপালে গমন করে তিনি চর্যাপদের তিব্বত অনুবাদ গ্রন্থ আবিষ্কার করেন। কারণ উনি ছিলেন হরপ্রসাদের শিষ্য। আমার গুরু মারা গেছেন 46.5টা আবিষ্কার করে, কোথায় গেলে 3.5টা পদ পাওয়া যাবে, এর কি সেকেন্ড কোনো কপি কি পৃথিবীতে কোনো জায়গায় নাই? যেহেতু প্রথম কপি নেপাল থেকে আবিষ্কার হয়েছে, আমি আবার একটু নেপালে যাই। যেহেতু ডক্টর প্রবোধ চন্দ্র বাগচি ভাষা বিজ্ঞানী, তিনি আমাদের ভারতীয় সাবকন্টিনেন্টের বিভিন্ন অঞ্চলে ভাষাগুলো সম্পর্কে অবগত আছেন। তাই তিনি যত অনুবাদ গ্রন্থ সহকারে যত গ্রন্থ পেলেন নেপালের রাজগ্রন্থশালায়, প্রত্যেকটা গ্রন্থ তিনি একে 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 সবই তিনি পড়তে লাগলেন। পড়ে 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 এই গ্রন্থ তার হস্তগত হলো। তিব্বত অনুবাদ কপিটা উনি পেয়ে গেলেন। চর্যাপদের তিব্বত অনুবাদকের নাম কীর্তিচন্দ্র। কীর্তিচন্দ্র অনুবাদ করা তিব্বত অনুবাদটি কি আবিষ্কার করেন? ডক্টর প্রবোধ চন্দ্র বাগচি। কত সালে? 1938 সালে তিনি গ্রন্থ আবিষ্কার করেন। মনে রাখবেন, এই গ্রন্থ আবিষ্কারের মাধ্যমে কিন্তু চর্যাপদের আবার নতুন দিগন্ত উন্মোচিত হলো। তিনি এই গ্রন্থটা আবিষ্কার করে দেখলেন, আমরা আগে যে 22 জন পদকর্তার নামে 46.5টি পদ আমরা পেয়েছিলাম, হোল পদগুলি এই গ্রন্থের মধ্যে মিলে গেল। কিন্তু জাস্ট এই গ্রন্থটি তিব্বতী ভাষায় লেখা, আর কিছুই না। আমাদের এই পদগুলির সঙ্গে সে মিলে গেল এবং চর্যাপদের ডুপ্লিকেট কপি, অনুবাদ করা কপি বলে যখন তার কাছে প্রতীয়মান হলো, তখন তিনি যে পদগুলি আগে পাওয়া যায় নাই, তিনি সেই পদগুলিতে চলে গেলেন। তিনি 23 নম্বর কবিতায় যে দেখেন, এটা একটা 10 চরণের কবিতা। আমরা আগে পেয়েছি কয় লাইন? 6 লাইন। সেখানে তো আগেই কবির নাম লেখা ছিল, কার নাম? ভূসুকুপায়ের নাম লেখা ছিল। আর বাকি থাকে কয় লাইন? 4 লাইন। আমরা আগেই 6 লাইন কিন্তু বাংলাতে পেয়ে গেছি। এখন যদি আমরা লাস্টে 4 লাইন, এখন তো টোটাল পাওয়া গেছে তিব্বতী ভাষায়। এখন যদি বাকি 4 লাইন তিব্বতী ভাষা থেকে ফের উল্টা বাংলা যদি ট্রান্সলেট করা হয়, এই এদিকে দিদি আছে, ওই এর পাখি দিন। আচ্ছা তুই আসিস কি দেখ, সে বন্ধ হয়ে গেল কিনা দেখ দিদি, কাটিস ভিডিও। ওরা কি দেখতে পায় না এখন আর? হ্যাঁ? আচ্ছা, শুনতে পায়? হ্যাঁ, তারা কি দেখতে পায় না, শুনতে পায় না? আচ্ছা, এখানে একটু ডিস্টার্ব হলো, ইন্টারাপ্ট হলো মাঝে। ডক্টর প্রবোধ চন্দ্র বাগচি 1938 সালে এই চর্যাপদের তিব্বত অনুবাদ কপিটা আবিষ্কার করলেন। আবিষ্কার করে তিনি সেখানে আমরা আগে পেয়েছিলাম 22 জন পদকর্তা 46.5টি পদ, হোল পদগুলি তো এখান থেকে মিলে গেল চর্যাপদের দ্বিতীয় কপি বা ডুপ্লিকেট কপি বা অনুবাদ কপি বলে তার কাছে মনে হলো। তখনই তিনি যে পদগুলি পাওয়া যায় নাই, সেই পদগুলি চলে গেলেন। উনি চলে গেলেন 23 নম্বর কবিতায়। এই যেটা আমরা আগে অর্ধেক পেয়েছি, অর্ধেক পাই নাই। যে দেখেন 23 নম্বর কবিতা 10 চরণের কবিতা, যার আগে আমরা 6 লাইন পেয়েছি আর নিচে তাহলে 4 লাইন। এই 4টি চরণ যদি এখন তিব্বতী ভাষা থেকে ফের উল্টা যদি বাংলা যদি ট্রান্সলেট করা হয়, তাহলে আমরা আবার চর্যাপদের টোটাল পদগুলি পেয়ে গেলাম। ভাই মনে রাখবেন, এই তিব্বত অনুবাদ আবিষ্কার এটাও কিন্তু আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ঘটনা। এইটা যদি আবিষ্কার না হতো, তাহলে আজকে আমরা 50টা পদও কিন্তু পেতাম না, 3.5টা পদ থেকে আজও আমরা বঞ্চিত থাকতাম। যাক, এটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। পরবর্তীতে উনি চলে গেলেন 24 নম্বর পদে। যে দেখেন 12 চরণের কবিতা, 12 লাইনের। এই কবিতাটি লেখা একজন কবির নামে, যার নাম কান্নপা। তাই মনে রাখবেন, কান্নপা। তাই মনে রাখবেন, এই কান্নপা কিন্তু কোন নতুন কবি নন। কান্নপা কোন নতুন কবি নন। কান্নপার নামে আগে আপনারা জানেন, উনি একজন সর্বাধিক পদকর্তা। 1907 যখন চর্যাপদ আবিষ্কার করা হলো, 1907 চর্যাপদ যখন আবিষ্কার হয়, তখন পেয়েছিলাম 46.5টি পদ, যার মধ্যে 22 জন পদকর্তার নাম পাওয়া গিয়েছিল। তার মধ্যে 22 জনের মধ্যে কান্নপা একজন কিন্তু কবি। সে কান্নপায়ের নামে অলরেডি আগেই 46.5টার মধ্যে 12টি পদ কিন্তু পাওয়া গেল। আর 1938 আবিষ্কারে কান্নপায়ের নামে 24 নম্বর আরেকটি পদ কিন্তু পাওয়া গেল। কান্নপায়ের নামের
পদ হলো টোটাল কয়টি? 13টি। 1907-এর আবিষ্কারে পেয়েছি 12টি, আর 1938-এর আবিষ্কারে পেয়েছি 12টি। মনে রাখবেন, যে সমস্ত ইতিহাসবিদ আগের আবিষ্কার পরের আবিষ্কার নিয়ে যারা লিখছেন ইতিহাস গ্রন্থ, তাদের মতামতগুলো সবচেয়ে অথেন্টিক। এইরকম একজন ব্যক্তি ডক্টর শহীদুল্লাহ। কিন্তু মনে রাখবেন, ডক্টর দীনেশ চন্দ্র সেন তিনি কিন্তু ইতিহাস বই লিখেছিলেন। প্রথম ইতিহাস বই 1896 সালে বঙ্গভাষা সাহিত্য। পরবর্তীকালে উনি চর্যাপদ এবং শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কারের পরে তিনি 1914 সালে পূর্ণাঙ্গ ইতিহাস বই গ্রন্থ রচনা করেন। দেখেন, এটা হলো 1938-এর আগে 1914 সালে ওনার ইতিহাস বই কিন্তু লেখা আছে চর্যাপদের মোট বোধকর্তা 22 জন, মোট পদ 46.5টি, যেগুলি পাওয়া গিয়েছিল তাই নিয়ে উনি তথ্য দিয়েছিলেন। কিন্তু 1938-এর পরে এই গ্রন্থ আবিষ্কারের পরে যারা ইতিহাস বই লিখছেন তারা আগের আবিষ্কার পরে আবিষ্কার দুইটা সমন্বয় করে কথা বলছেন, যেখানে মতামতগুলো তাদের মতামতগুলো বেশি গুরুত্বপূর্ণ। তাই কান্ন পরিচিত পদ মোট কয়টি? মনে রাখবেন, 12 থাকলে 12 দিবেন, ওই 7-এর আবিষ্কারের সূত্র। আর 38-এর আবিষ্কারে আরেকটি পদ পাওয়া গেল 24 নাম্বার, সেখানে এটা যোগ করলে হয় 13টি। তাই যদি কখনো প্রিলিমিনারি টেস্টে কোশ্চেন থাকে কান্ন পরিচিত পদ মোট কয়টি, 12 থাকলে 12 দিবেন, 13 থাকলে 13 দিবেন, 12 13 দুইটা থাকলে অবশ্যই 13 উত্তর দিতে হবে। কারণ আগের আবিষ্কার পরে আবিষ্কার দুইটা কম্বাইন করে যারা কথা বলছেন তাদের মতামতগুলো বেশি গুরুত্বপূর্ণ। 25 নাম্বার পদে চলে গেলেন। 25 নাম্বার পদ আপনারা জানেন, আগে আমরা যে পদগুলো পাই নাই 24 নাম্বার, 25 নাম্বার, 48 নাম্বার, এবং দুইজন কবির নামে কোনো পদ পাওয়া যায় নাই। একজন ছিলেন তন্ত্রীপা, আরেকজনের নাম লাড়ি ডম্বিপা। যাদের নাম মণিদত্তের টিকার উপরে লেখা ছিল। 24 জনের নাম সেখানে লেখা ছিল মণিদত্তের টিকায়, কিন্তু আমরা পেয়েছিলাম 22 জন। 24 জন থেকে 22 জন বাদ দিলে 2 জনের নামে কোনো পদ পাওয়া যায় না, তন্ত্রীপা, লাড়ি জমিপা। 25 নম্বর পদ যখন তিব্বত অনুবাদক গেলেন, যে দেখেন এটা একটা 10 চরণের কবিতা, সেখানে এই তন্ত্রীপায়ের নামে একটা পদ পাওয়া গেল তন্ত্রীপায়ের নামে। 25 নম্বর পদটি পাওয়া গেল তন্ত্রীপায়ের নামে। যখনই তার তন্ত্রীপায়ের নামে পাওয়া গেল, তাহলে এই কবির নামে যখন পাওয়া গেল, বাকি আছে একজন কবি লাড়ি জমিপা। আমরা আরো আরেকটা পদ পাইনি 48 নম্বর, যেটা 12 চরণের আরেকটি কবিতা। উনি সেখানে চলে গেলেন, যে দেখেন তিনি নিশ্চয়ই ভাবছেন এটা লাড়ি জমিপায়ের নামে নিশ্চয়ই পাওয়া যাবে, কিন্তু যে দেখেন 48 নম্বর পদটি লাড়ি জমিপায়ের নামে লেখা নেই। এই পদটি পাওয়া গেছে কুক্কুরি পায়ের নামে, কুক্কুরিপা। তবে তিনিও কোনো নতুন কবি নন। কুক্কুরি পায়ের নামে আগেই কিন্তু দুইটা পদ পাওয়া গিয়েছিল। ওই যে 22 জন কবির মধ্যে কুক্কুরিপাও কিন্তু একজন কবি ছিলেন, কুক্কুরিপা। তার নামে আগেই দুইটা পদ পাওয়া গেছে, 2 নাম্বার 20 নাম্বার, আর নতুন করে আরেকটি পদ পাওয়া গেল 48 নাম্বার। সুতরাং কুক্কুরিপা তিনি 3টা পদ লিখছেন, 2 নাম্বার, 20 নাম্বার, 48 নাম্বার, যাকে চর্যাপদের একমাত্র মহিলা কবি বলে অভিহিত করা হয় কুক্কুরিপাকে। মহিলা কবি। ভাই, উনি পুরুষ কি মহিলা ছিলেন আমরা কি চোখে দেখছি? ওনাকে ডিএনএ টেস্ট করা হয়েছে? তা ওনাকে কেন মহিলা বলা হলো? চর্যাপদের সিদ্ধান্তগুলি যেগুলো নেওয়া হচ্ছে সবগুলো অনুমান নির্ভর। দেখেন, 1201 মতান্তরে 4-এ তুর্কিদের আক্রমণের কারণে বৌদ্ধ কবিরা খেলাগো থেকে নেপালে গেছেন, সেখানে যে কবিরা মারা গেছেন। পরবর্তীকালে তাদের রেখে যাওয়া তালপাতাগুলো মণিদত্ত পেয়েছেন, মণিদত্ত কবিদের দেখে নাই। মণিদত্তের তৈরি করা পুঁথিগুলো হরপ্রসাদ আবিষ্কার করলেন, হরপ্রসাদ মণিদত্তকে দেখে নাই। আর আমাদের শহীদুল্লাহ, সুকুমার সেন, সুনীতি কুমার এরাই বিভিন্ন সিদ্ধান্ত দিয়েছেন, আদি কবিকে, শেষ কবিকে, বাঙালি কবিকে, মহিলা কবিকে। আসলে এগুলো চর্যাপদের কবিতাগুলো পড়ে পড়ে আত্মসামাজিক অবকাঠামোগুলো বিচার করে করে এগুলো তারা অনুমান করে সিদ্ধান্ত দিয়েছেন। তবে এই অনুমান আরতে আমি করি নাই। শহীদুল্লাহ মতো পণ্ডিত, সুকুমার সেনের মতো পণ্ডিত তারা অনুমান করছেন বিধায় তাদের মতামতগুলো আমরা গ্রহণ করে নিয়েছি। অর্থাৎ যা অনুমান করে যেটা দিয়েছেন সেটা আমাদের কাছে অথেন্টিক। তো যাক, এই তথ্যগুলো আমরা পরে দেখবো। আমরা 3.5টা পদ কিন্তু পেয়ে গেলাম। 23-এর অর্ধেক পদ পেলাম 4 লাইন, এবং সেখানে ভূষুক উপায়ের নাম আগেই লেখা ছিল। কান্নপা কোন নতুন কবি নন, তার নাম আগেই ছিল। 24 নম্বর পদ পেলাম তার নামে। 25 নম্বর পদটি পেলাম সম্পূর্ণ একজন নতুন কবির নামে, কার নামে? তন্ত্রীপায়ের নামে। আর 48 নম্বর পদটি পেলাম কুক্কুরিপায়ের নামে। তিনিও কিন্তু আগে 22 জনের মধ্যে তিনি একজন কবি ছিলেন, কিন্তু একজন কবির নামে দেখেন আদৌ কোনো পদ পাওয়া যায় নাই। সেই কবির নাম কি বলেন তো? বলেন, একজন কবির নামে আদৌ কোনো পদ পাওয়া যায় নাই, সেই কবির নাম কি? আপনারা কি সাউন্ড করতে পারেন না?
মুখে বলতে পারেন না নাকি? একজন কবির নামে, ভেরি গুড, একজন কবির নামে আদৌ কোনো পদ পাওয়া যায় না, কবির নাম হলো লাড়ি ডম্বিপা, যার নামে আদৌ কোনো পদ পাওয়া যায় না। এই তথ্যটা খেয়াল রাখবেন, পরবর্তীতে এই তথ্যটা কিন্তু আমাদের প্রয়োজন হবে আবার। যাই হোক, আমাদের এখানে যে তথ্যটা আমরা দেখলাম এই সাথে সাথে একটু মিলাই নিতে হবে আমাদের, সেটা হলো 1907-এ যখন চর্যাপদ আবিষ্কার হয়, হরপ্রসাদ আবিষ্কার করেন, তার আবিষ্কৃত পদের সংখ্যা ছিল 46.5টি। 1907-এ 1907-এ যখন চর্যাপদ আবিষ্কার হয়, তার আবিষ্কৃত পদের সংখ্যা ছিল 46.5টি, যার মধ্যে 22 জন পদকর্তার নাম পাওয়া গিয়েছিল। 46টি পদ, 22 জন কবি। হরপ্রসাদ এটা আবিষ্কার করেন, হরপ্রসাদ। এই সূত্র ধরে ডক্টর দীনেশ চন্দ্র সেন তার ইতিহাস বই লিখেছেন, চর্যাপদের মোট পদকর্তা 22 জন, আর মোট পদ হলো 46.5টি। মনে রাখবেন, পরবর্তীকালে 1938 সালে যখন চর্যাপদের এই তিব্বতী অনুবাদ কবি আবিষ্কার হলো, তিব্বতী অনুবাদ, তখন বাকি 3.5টা পদ কিন্তু আমরা পেয়ে গেলাম। অর্থাৎ 23-এর অর্ধেক, 24 নম্বর ফুল, 25 নম্বর ফুল, 48 নম্বর ফুল পদ পেয়ে গেলাম। কিন্তু আপনারা বলেন তো দেখি, 3.5টা পদের মধ্যে একদম নতুন কবি পেয়েছি কয়জন? একদম নতুন কবি পেয়েছি কয়জন? একজন। সেই কবির নাম তন্ত্রীপা, অর্থাৎ তন্ত্রীপায়ের নামে একজনকে পাওয়া গেল। দেখেন তাহলে 38-এর আবিষ্কারে আমরা পেলাম 3.5টা পদ, তাহলে 46, 3.5, টোটাল মিলে কত হলো? 50। আর 22 আর 1 কত? 23। 23 জন নামে টোটাল 25টি পদ পাওয়া গেল। মনে রাখবেন, 1938 সালে তিব্বতী অনুবাদ গ্রন্থ আবিষ্কারের সূত্র ধরে ডক্টর শহীদুল্লাহর মতে, ডক্টর শহীদুল্লাহ বলছেন চর্যাপদের কবি 23 জন, মোট পদ 50টি। কার মত? ডক্টর শহীদুল্লাহ। মনে রাখবেন, চর্যাপদের ইতিহাসে ডক্টর শহীদুল্লাহর মতগুলো কিন্তু সর্বাধিক গ্রহণযোগ্য মত। তারই মতে চর্যাপদের কবি হলো 23 জন, মোট পদ 50টি। কিন্তু মনে রাখবেন, ডক্টর সুকুমার সেনের মতে, ডক্টর সুকুমার সেনের মতে চর্যাপদের কবি হলো 24 জন, মোট পদ 51টি। সুকুমার সেন এই তথ্য কেন দিলেন? তথ্য দেওয়ার যে মূল কারণ সেটা হলো, আপনারা একটু আগেই শুনেছেন মণিদত্তের টিকায় মোট কতজন কবির নাম উল্লেখিত ছিল? মণিদত্তের টিকায় কতজন কবির নাম লেখা ছিল? 24 জনের নাম। সেখান থেকে আপনারা দেখছেন 23 জনের 50টি পদ পাওয়া গেছে, 23 জনের নামে 23 জনের নামে 50টি পদ পাওয়া গেছে। কোন 50টি? 1 থেকে 50। কারণ ওই যে 23 নাম্বার, 24 নাম্বার, 25 নাম্বার, 48 নাম্বার, সবগুলো তো 50-এর ভিতরের কেস। তো আমরা সেই 3.5টা পদ আমরা পেয়ে গেলাম, যার মধ্যে টোটাল 23 জনের নামে আমরা 50টি পদ পেয়ে গেলাম। কিন্তু উপরে কিন্তু এখনো একজন কবির নাম বাড়তি লেখা আছে মণিদত্তের টিকায়, যার নাম লাড়ি ডম্বিপা। মণিদত্তের মূল পুঁথিতে একটা কিন্তু পদের সিরিয়াল বাড়তি লেখা ছিল 51 নাম্বার। মণিদত্ত মূলত একজন সম্পাদক। তিনি যখন তালপাতাগুলো পেয়েছিলেন, তালপাতাগুলো পাওয়ার পরে তিনি সেগুলো ভালো করে পড়েছেন। পড়ার পরে সেখান থেকে এর কবিরা কারা আছেন, কি নিয়ে লেখা, কি বৃত্তান্ত, তার একটা চমৎকার ব্রিফিং সহ কবিদের নামগুলো তিনি তার টিকা ব্যাখ্যা সম্পাদকীয় বাণীতে উনি লিখে রাখছেন। লেখার পরে তালপাতাগুলো ধরে ধরে, যে তালপাতা হাতের লেখা দেখতে শুধু ভেরি গুড, ভালো লাগছে, ধরে মারছে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার মারতে মারতে গেছেন, 50টা কবিতা লিখে ফেলছেন। কিছু ল্যাপটানে ঝাটকানো তালপাতা ছিল, একটা ল্যাপটানে তালপাতা তুলছেন, নাম্বারিং করছেন। হয়তো যখনই তিনি কবিতাটি লিখতে বলবেন, তখনই হয়তো মণিদত্ত ফুট করে মরেই গেছেন, তার আলটিমেট ভয় নেই। অথবা ওই তালপাতার হাতের লেখা এতটাই লেপতে লেপতে গিয়েছিল যে তার পক্ষে এটা উদ্ধার করা সম্ভব হয় নাই। কোনো দৈব দুর্ঘটনার কারণে ওই পথটি তিনি নাম্বারিং করা সত্ত্বেও তিনি লিখে দিতে পারেন নাই। তাই আমাদের ডক্টর সুকুমার সেন মনে করেন, যেহেতু উপরে একজন কবির নাম বাড়তি মণিদত্তের মূল পুঁথিতে, আর নিচে একটা পদের সিরিয়াল বাড়তি, নিশ্চয়ই ওই কবি এই পদটি লিখেছিলেন। সেই সূত্র ধরে ডক্টর সুকুমার সেন বলছেন চর্যাপদের উনি একজন কবি, সেই কবি সহ মোট পদকর্তা 24 জন, আর মোট পদ হলো 51টি। 24 জন পদকর্তা কর্তৃক মোট 51টি পদের সংকলন চর্যাপদ ডক্টর সুকুমার সেনের মত। শহীদুল্লাহর মতে কবি হলো 23 জন, মোট পদ 50টি। আর হরপ্রসাদের মতে উনি যা পেয়েছেন তাই বলছেন, 22 জন কবি, 46টি পদ।
আমাদের যদি নামের উল্লেখ করে দেয় তাহলে কিন্তু খেয়াল রাখবেন হরপ্রসাদের মধ্যে কবি কয়জন পদ কয়টি, শহীদুল্লাহর মতে কবি কয়জন পদ কয়টি, সুকুমার সেনের মতে কবি কয়জন পদ কয়টি। এখন যদি পরীক্ষা প্রিলিমিনারি টেস্টে কারো নাম উল্লেখ করে দেয় নাই, বলছে চর্যাপদে মোট পদকর্তা সংখ্যা কয়জন, 21 জন, 22 জন, 25 জন, 27 জন। কি উত্তর দিবেন? 21 জন, 22 জন, 25 জন, 27 জন। কি উত্তর দিবেন? 22 জন। যদি দেওয়া থাকে কবি কয়জন, 22 জন, 23 জন, 25 জন, 27 জন। কি উত্তর দিবেন? 23 জন। কিন্তু আপনি যদি এই তথ্যটা না জানেন, আপনি পড়ে গেলেন চর্যাপদে কবি 24 জন, 24 জন, 24 জন, তখন দেখা গেল পরীক্ষার হলে যে 24টা এই তথ্য তো নাই। আপনি ভাববেন 24 তো পড়েই আইলাম, এখানে যেহেতু নাই হয়তোবা কবিতার কমতে পারেন, নিশ্চয়ই বাড়তেই পারে, বিসমিল্লাহকে লাগা 25, অর্থাৎ বিসমিল্লাহকে যতই করেন এখানে কিন্তু কাজ হবে না। তো সেই কারণেই মনে রাখবেন আমাদের কার কার মত, পণ্ডিতদের মত 22 জন, 23 জন, 25 জন, 27 জন, উত্তর হবে 23 জন। যদি বলা চর্যাপদে পদকর্তা কতজন, 22 জন, 23 জন, 24 জন, 25 জন, ভাই তখন উত্তর হবে 24 জন। সুতরাং 22 জন হলো হরপ্রসাদের মতে, শহীদুল্লাহ মতে 23 জন, সুকুমার সেনের মতে 24 জন। তবে ডক্টর শহীদুল্লাহ সুকুমার সেনকে সমর্থন করার কারণে এই মতটা সর্বাধিক গ্রহণযোগ্য। কারণ সুকুমার সেন মন্তব্য করেছিলেন যেহেতু মুনি দত্তের মূল পুঁথিতে 24 জনের নাম লেখা ছিল, তার মধ্যে 23 জনের নামে 50টি পদ পাওয়া গেছে, একজনের নামে আদৌ কোনো পদ পাওয়া যায় নাই। আমাদের সেই ব্যক্তির লাড়ি দেবীপা উপরে একজন কবির নাম ভর্তি, মুনি দত্তের মূল পুঁথিতে একটা সিরিয়াল ভর্তি, তাই উনি একজন কবি, এটা একটা তারই পদ। এই যে যুক্তিটা দেখিয়েছেন, এই যুক্তিকে ডক্টর শহীদুল্লাহ সমর্থন করছেন। দাদা আপনি যে কথা বলছেন আপনার কথায় গ্রহণযোগ্যতা আছে, তাই সমর্থন করার কারণে এই মতটা কিন্তু সর্বাধিক গ্রহণযোগ্য মত। কিন্তু এটা 24 জন পদকর্তা কর্তৃক মোট 51টি পদের সংকলন। পরবর্তীকালে এই টোটাল 3.5টা পদকে আবার এটা বাংলায় ট্রান্সলেট করা হয়েছে। 3.5টা পদকে আবার বাংলায় ট্রান্সলেট করা হয়েছে, যা 1957 সালে এটা সম্পাদনা করা হয়। ওই 3.5টা পদকে আগে পেয়েছি 46.5টা, পরে 3.5টা তো তিব্বতী ভাষায় লেখা। এইগুলোকে বাংলায় যারা অনুবাদ করেছিলেন তাদের মধ্যে আমাদের প্রখ্যাত ভাষাবিজ্ঞানী ডক্টর শহীদুল্লাহ, এখানে ছিলেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ডক্টর প্রবোধচন্দ্র বাগচি, আর বিহারের প্রখ্যাত ভাষাবিজ্ঞানী রাহুল সংকীর্তায়ন। এই টোটাল ভাষাবিজ্ঞানীরা তারা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়ে এই পদগুলোকে ফের উল্টা বাংলায় ট্রান্সলেট করেছেন। করার কারণে আজকে যদি আপনি চর্যাপদ কাব্যের বই যদি কেনেন, 1 থেকে টোটাল 50টি পদ আপনি পাবেন। যদি তিব্বতী গ্রন্থ আবিষ্কার না হতো তাহলে কি 3.5টা পদ কি পাওয়া যেত? নিশ্চয়ই 3.5টা পদ পেতাম না। তা আমাদের এই আবিষ্কারও কিন্তু গুরুত্বপূর্ণ। লিখিত পরীক্ষা আসতে পারে চর্যাপদের তিব্বতী অনুবাদ আবিষ্কার সম্বন্ধে সংক্ষেপে লিখুন। হরপ্রসাদের মৃত্যুর পরে 1938 খ্রিস্টাব্দে তারই এক শিষ্য কলকাতার প্রখ্যাত ভাষাবিজ্ঞানী ডক্টর প্রবোধচন্দ্র বাগচি নেপাল থেকে কীর্তিচন্দ্র অনুবাদ করা চর্যাপদের একটি তিব্বতী অনুবাদ গ্রন্থ আবিষ্কার করেন। সেই গ্রন্থ আবিষ্কারের মাধ্যমে পূর্বে যে পদগুলি পাওয়া যায়নি সেই পদগুলি পাওয়া গেছে। শহীদুল্লাহ পরে হলেন ডক্টর সুনীতি কুমার। 4 জন ভাষাবিজ্ঞানী শহীদুল্লাহ, ডক্টর সুনীতি কুমার, ডক্টর প্রবোধচন্দ্র বাগচি আর বিহারের প্রখ্যাত ভাষাবিজ্ঞানী রাহুল সংকীর্তায়ন। এরা 4 জন পণ্ডিত মিলে তারা একসঙ্গে ওটাকে ট্রান্সলেট করে প্রাচীন বাংলা নমুনার সঙ্গে মিলাই তারা পদগুলোকে তারা সমন্বয় করেছেন। যে কারণে আজকে চর্যাপদ কাব্য যদি আপনারা কেনেন তাহলে টোটাল আপনারা এই পদগুলি কিন্তু 1 থেকে 50টি কবিতা কিন্তু পেয়ে যাবেন। যাই হোক, আমরা ফাইনাল দেখলাম চর্যাপদের 24 জন পদকর্তা কর্তৃক মোট 51টি পদের সংকলনী চর্যাপদ। এদের মধ্যে সর্বাধিক পদ রচনাকারী হলেন কান্নপা, তার রচিত পদের সংখ্যা 13টি। 7-এর আবিষ্কারে পেয়েছিলাম 12টি, আর 38-এর আবিষ্কারে পেয়েছি আরো একটি, কত নম্বর, 24 নম্বর, মোট 13টি। দ্বিতীয় সর্বোচ্চ পদকর্তা হলেন ভসুকুপা, তার রচিত পদ হলো 8টি। তৃতীয় সর্বোচ্চ পদ রচনাকারী সরহপা, তার রচিত পদ হলো 4টি। আর চতুর্থ সর্বোচ্চ পদ রচনাকারী কুক্কুরিপা, তার রচিত পদ হলো 3টি। 2 নাম্বার
20 নাম্বার, 48 নাম্বার, যাকে চর্যাপদের একমাত্র মহিলা কবি বলা হয়েছে। আমাদের এই টোটাল 4 জন কবি, কান্ন তারা ভুসুগুয়া ছরস আর কুকুরি তিন, টোটাল 4 জন কবি লিখছেন 28টি পদ। 4 জন 28টা। 3 জন কবি যারা প্রত্যেকে 2টা করে আরো 6টা পদ লিখছেন, সেই 3 জন হলেন সবরপা, সবরপা 2টি, লুইপা 2টা, আর শান্তিপা 2টা। লুই 2, সবর 2, শান্তি 2, শান্তি। এই টোটাল 3 জন কবি, তারা প্রত্যেকে 2টা করে পদ লিখে পদ লিখছেন 6টি। কবি হলো 4 জন, 3 জন 7 জন, 7 জনে লিখছেন 34টি কবিতা। 7 জনে। মনে রাখবেন, চর্যাপদে 17 জন কবি, 17 জন, প্রত্যেকে 1টা করে পদ লিখে আরো 17টা কবিতা লিখছেন। চর্যাপদে বাকি 17 জন কবি প্রত্যেকেই 1টি করে পদ লিখে আরো 17টা কবিতা লিখছেন। 17টা কবিতা। সুতরাং 1724, 1724 এই 24 জন পদকর্তা কর্তৃক মোট 51টি পদের সংকলন চর্যাপদ। ভাই, আপনাদের 7 জনের নাম মুখস্থ রাখা এসেনশিয়াল। কান্ন 13, ভুসুগুয়া ছরস আর কুকুরি 3, লুই 2, সবর 2, শান্তি 2। এই 7 জনের নামের বাইরে যদি কোনো কবির নাম দেওয়া থাকে, তিনি কয়টা কবিতা লিখছেন? 1টা কবিতা লিখছেন। চিনবেন কি করে? ওই নামের লাস্টে পা মা ফিট করে থাকবে। হাড়ি পা, ডম্বি পা, ভুসুক পা, সবর পা, সরব পা, শান্তি পা, চাকিল পা, কুকুরি পা, ঢেঞ্জন পা। এই পা মানে ঠ্যাং পা না, পা মানে পদকর্তার পা। লুই পাদানাম, কান্ন পাদানাম, ঢেঞ্জন পাদানাম, পাদানাম থেকে সংক্ষেপ পা, ওই পদের স্রষ্টা বা পদ রচনাকারী অর্থে, সম্মানসূচক অর্থে তাদের নামের লাস্টে পাদানাম বা পা সংক্ষেপে পা ফিট করা আর কি। 24 জন পদকর্তা কর্তৃক মোট 51টি পদের সংকলন চর্যাপদ। 7 জনের নামের বাইরে যদি বলা হয় তন্ত্রী পা কয়টি পদ লিখছেন, আমাদের ঢেঙ্গন পা কয়টি পদ লিখছেন, হাড়ি পা কয়টা পদ লিখছেন, তেন্তরি পা কয়টা পদ লিখছেন, আমাদের এরকম দারিক পা কয়টা পদ লিখছেন। 7 জনের নামের বাইরে যদি কোনো কবির নাম থাকে, তিনি 1টা করে পদ লিখছেন। 24 জন পদকর্তা কর্তৃক মোট 51টি পদের সংকলন। তা আমরা আজকে দেখি আর একটা বিষয় একটু আলোচনা করে ক্লাসটা শেষ করব। এদের মধ্যে চর্যাপদের একমাত্র মহিলা কবি বলে অভিহিত করা হয়েছে যাকে, তিনি হলেন আমাদের কুক্কুরিপা। কেন কুক্কুরিপাকে মহিলা কবি বলা হয়? তার মহিলা বলার কারণ, আসলে চর্যাপদের এই কবিদের আমরা এনাদেরকে চোখে আমরা দেখি নাই, চোখে না দেখে তাকে মহিলা বলা। প্রথম বিষয়টি হলো যে কুক্কুরিপাকে মহিলা বলার কারণ, নামটা একটা ব্যতিক্রম ধর্মী নাম। কান্ন, লুই, হাড়ি, ডম্বি, ভুসুক, সবর, সরল, শান্তি, চাকিল, কুক্কুরি, কেমন জানি লাগে, লাগাওনি মহিলা। এরকম কিছু পণ্ডিত মত দিয়েছেন, নামটা ব্যতিক্রম হওয়ার কারণে তাকে অনেকেই মহিলা বলার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু উনি আজকে মহিলা কার কারণে জানেন? ডক্টর শহীদুল্লাহর কারণে আজকে মহিলা। উনি যদি আজকে জীবিত থাকতেন, হয়তো গান গাইতেন, নারী হইলাম শহীদুল্লাহর কারণে, এই গান উনি গাইতে পারতেন। তা আসলে উনি কেন মহিলা, শহীদুল্লাহ কেন তাকে এই নারী বলে সম্বোধন করে, কারণটা কি ছিল? চর্যাপদের ইতিহাসে ডক্টর শহীদুল্লাহর মতামত গুলো কিন্তু সর্বাধিক গ্রহণযোগ্য মত কিন্তু এটা। তিনি আসলে কবিতাগুলো পড়ে পড়ে আত্মসামাজিক অবকাঠামো গুলো বিচার করে করে তিনি সিদ্ধান্ত নিয়েছেন। ভাই, চর্যাপদের ম্যাক্সিমাম পদে পুরুষদের নীতি, নৈতিকতা, চরিত্র, আদর্শ কিন্তু প্রশ্নবিদ্ধ, এবং পুরুষদের নীতি, নৈতিকতা, আদর্শহীনতার কথা পুরুষ কবিরাই লিখছেন। দোষটা নিজের ঘাড়ে টেনে নেওয়া। আমাদের কান্নপার একটা বিখ্যাত কবিতা, 10 নম্বর কবিতা কান্নপা। নগর বাইরে ডম্বি তহরি কুড়িয়া, ওগো ডম্বি মেয়ে তো কুড়ি ঘাটতি নগরের বাইরে অবস্থিত, সই সই যাইছি বামহন নাড়িয়া। বামহন, বামন মানে ব্রাহ্মণ। দেখেন, এখানে ব্রাহ্মণ এবং শূদ্রের কথা বলা। ডোম, ডোম সমাজে গালা ধূসর গুলো বিক্রি করেন, নর্দমা ড্রেন পরিষ্কার করেন, তারা ডোম সমাজের মানুষ। মহিলা স্ত্রীলিঙ্গ অর্থে ডোম থেকে ডম্বি কথাটি ইউজ করা হয়েছে এখানে। নগর বাইরে ডম্বি তৈরি করিয়া, ওগো ডম্বি মেয়ে, শূদ্র সমাজের এক মেয়ে, তার বাস কোথায়? নগরের বাইরে। কামরা মিশ্র অপত্তিরে তার বাস। ভাই, যারা ঝুড়ি জ্বালা ধূসরি কুলুগুলি বিক্রি করেন, নর্দমা ড্রেন কামরা মিশ্র অপত্তিরে বাস। নগর বাইরে ডম্বি তৈরি করিয়া, সই সই যাইছে বামন নাড়িয়া। বামন মানে ব্রাহ্মণ। ব্রাহ্মণ কারা? যারা সমাজের উচ্চ বংশজাত, ধর্মকর্ম করেন,
নীতি নৈতিকতা ভাষণ মারেন, বক্তৃতা মেরে বেড়ান, জাতীয় সংসদে ভাষণ দেন, ঘরে সুন্দরী বউ আছে। যারা শিক্ষা দীক্ষা জ্ঞান বিতরণ করে বেড়ান, এরা হলে ব্রাহ্মণ সমাজ। এদের এত কিছু থাকতো, ঘরে সুন্দরী বউ থাকতো, রাত হইলে সন্ধ্যা হইলে ধানমন্ডি থেকে পাঁচের গাড়ি হাঁকায় কামরাঙ্গে চরে যে ওদের কাছে শুয়ে শুয়ে আসেন। পুরুষদের নীতি নৈতিকতা চরিত্র আদর্শ মোরালিটি কত ভেরি গুড, বুঝতে পারছেন? চর্যাপদ হলো সম্পূর্ণ একটা সমাজচিত্রের ব্যঞ্জনা। অর্ধেক কবিতা আছে তত্ত্বের সমাজ, এটা সমাজচিত্রের ব্যঞ্জনা। নগর বাইরে ডম্বি তৈরি কুড়িয়া সই সই যাইছি বাবন নাড়িয়া। ভাই কান্নপ একজন পুরুষ কবি, এই পুরুষের দোস্তরটি তিনি তার নিজের কবিতা তুলে ধরছেন, অর্থাৎ দোষটা নিজের ঘাড়ে তুলে নেওয়া। সৈয়দ আলিউল্লাহ যখন লালসুল উপন্যাসটি লিখেছিলেন, এই লালসুল উপন্যাসের যে নায়ক চরিত্র ভণ্ড মজিদ, তার জন্মস্থান দেখিয়েছেন কোথায়? নোয়াখালী। শস্যহীন জনবহুল অঞ্চল নোয়াখালী, শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি। ধর্মের লেবাস লাগিয়ে তিনি জীবিকার তাগিদে ময়মনসিংহ অঞ্চলে অর্থাৎ নোয়াখালী থেকে ট্রেনে উঠে গারাপাড় অঞ্চলে ময়মনসিংহ অঞ্চলে যে এক শেয়ালের গত্তরে মুদাসের পীরে মাজারকে চালাই দিয়ে লাল শালু কাপড় আবৃত্তি করে অঘটন ঘটন প্রতিবেশী অসামান্য ক্ষমতাধর ব্যক্তি রূপান্তরিত হলেন। এই যে ভণ্ড মজিদের বাড়ি নোয়াখালী, এ কথা বলার দুঃসাহস সৈয়দ আলিউল্লাহ কই পাইলেন? কারণ তার নিজেরই পৈতৃক ছিল নোয়াখালী, অর্থাৎ এটা দোষটা নিজের ঘাড়ে তুলে নিয়েছেন। যদি সৈয়দ আলিউল্লাহর বাড়ি হতো যশোরে, আর যদি নোয়াখালীর লোকের ভণ্ড মসজিদ বানাইতেন, তা নোয়াখালীর লোকেরা ওরে এমনি জুতায় থাবড়ে অজ্ঞান করে ফেলতেন। তবে এই দোষটা নিজের ঘাড়ে তুলে নেওয়া। পুরুষ কবিরা তাদের দোষ ত্রুটি পুরুষেরাই তুলে ধরছেন তাদের কবিতায়। তা পুরুষরা খারাপ মানলাম, তা আমাদের নারীরা সব কি দুধে দেওয়া ফ্রেশ? চর্যাপদের একটাই কবিতায় নারী জাতির চরিত্রের কাহিনী বর্ণিত হয়েছে। এরা অনেক কবিতা আছে, একটাই কবিতায় মাত্র নারীদের চরিত্রের কাহিনী বর্ণিত হয়েছে, চর্যাপদের কুকুরি পায়ের এই 2 নম্বর কবিতায়। দিবসই বহুড়ি তাউইদার ভাইয় রাতি ভয়ে কামড়ে যাও। দিবসই বহুড়ি, দিনের বেলা ঘরে কুলবতীটি কাকের দ্বারে ভীত হন। দিনের বেলা ঘরে কুলবতীটি ঘন্টা ঘুঁটি টেনে এমন করে চলেন, গাছের ডালে কাক ডাকলে বোমা ভয় পান। আর এই পুত্রবধূটি রাতি ভইলে কামড়ে যাও, রাত হইলে কামের জগতে পরকে প্রেমে অকাম করতে বের হন। দিনের বেলা সন্ন্যাসীপনা, রাতের বেলা খেমটা নাচন, ঘুমটার মধ্যে খেমটা নাচ। ভাই আপনারা যে প্রবাদ গুলো শুনবেন, আজকে যে প্রবাদ গুলো আপনারা জানেন, অনেকগুলো প্রবাদ কিন্তু চর্যাপদেরই চরণ। কিন্তু প্রবাদ কাকে বলে আমরা পরে দেখব। কাল উত্তীর্ণ চরণ, যা কোনো পণ্ডিতের মুখ থেকে বের হওয়ার পর থেকে যুগে যুগে অক্ষয় অমর হয়ে এটা কিন্তু পৃথিবীতে সমাজে স্থান করে নিয়েছে। আমরা বলি দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। আজকে এটা বিখ্যাত প্রবাদ, কাল উত্তীর্ণ চরণ। মনে রাখবেন এই চরণটি কিন্তু আমাদের চর্যাপদেরই লাইন, চর্যাপদেরই চরণ। এই যে সরহপা ওনার 4টে কবিতা লিখছেন, তার 39 নম্বর পদে তিনি বলছেন, বর্ষণ গোহালি কি মধুর বলন্দে। বর মানে আশীর্বাদ মানে ভালো, শুন মানে শূন্য, গোয়ালি মানে গোয়ালঘর, শূন্য গোয়ালঘরই ভালো, কি মধুর বলন্দে, দুষ্ট বলদেছে। তো এইরকম চর্যাপদের ম্যাক্সিমাম কবিতায় পুরস্কার কতগুলো বলা হয়েছে, একটাই মাত্র কবিতা যা কুকুরিফা লিখছেন, তার 2 নম্বর পদ। সেই 2 নম্বর পদে একজন নারী জাতির চরিত্রের কাহিনী বর্ণিত হয়েছে। তাই আমাদের ডক্টর শহীদুল্লাহ অনুমান করলে নিশ্চয়ই উনি একজন নারী হবেন, নইলে এত বড় দুঃসাহসের কাজটা করলেন কি করে? যদি তৎকালে কোনো পুরুষ ব্যাটা যদি নারীদের চরিত্র নিয়ে কবিতা লিখতেন, তাহলে নারীদের হাতে ঝাঁটার বাড়ি খেয়ে মরতেন আর ইফটিজিং এর মামলা খেয়ে মরতেন। এই কারণে আমাদের এখানে অনুমান করা হয়েছে যে উনি একজন নারী হয়ে নারীদের ভিতরে 2-1 খারাপ থাকতে পারেন, তাদের দোষ ত্রুটির কথা উনি ওনার কবিতা তুলে ধরছেন। বাট ওনাকে যেহেতু শহীদুল্লাহ স্বীকৃতি দিয়ে গেছেন, ভাই আপনার আমার করার কিছু নাই। তাই আমাদের বাংলা সাহিত্যের আদি মহিলা কবি চর্যাপদের একমাত্র মহিলা কবিকে, যিনি হলেন কুক্কুরিফা। এই কুক্কুরিফা হলো মহিলা কবি। আমরা তাকে চোখে দেখি নাই, কিন্তু মনে হয় বাংলা সাহিত্যে প্রথম চোখে দেখা ক্লিয়ার কাট মহিলা কবি যিনি, তিনি আমাদের মধ্যযুগের এক নারী, যার নাম চন্দ্রাবতী, যিনি 16 শতকের কবি। কিশোরগঞ্জের পাতোয়ারি গ্রামে তো জন্ম হয়েছিল, উনাকে আমরা প্রথম ক্লিয়ার কাট চোখে দেখলাম 1550 খ্রিস্টাব্দে কিশোরগঞ্জের পাতোয়ারি গ্রামে তার জন্ম। তার বাবা রসমঙ্গল কাব্যের এক বিখ্যাত কবি, যার নাম ছিল যদু বংশীদাস, তারই কন্যা চন্দ্রাবতী। এখন যদি কখনো পরীক্ষা কোশ্চেন থাকে বাংলা সাহিত্যের আদি মহিলা কবিকে, কুকুরিফা তাহলে কুকুরিফা দিবেন, চন্দ্রাবতী তাহলে চন্দ্রাবতী দিবেন। ভাই 2টা নামে একসঙ্গেই থাকলে অবশ্যই কুকুরিফা দিতে হবে, কারণ চোখে না দেখলেও তাকে আমরা পণ্ডিতেরা তাকে স্বীকৃতি দিয়েছেন, এই স্বীকৃতি আমাদেরকে মেনে নিতে হবে। আজকে আর আলোচনা বেশি করব না, আজকে এই পর্যন্ত কমপ্লিট করা থাক। আপনার পরবর্তী ক্লাসে আমাদের কিন্তু চর্যাপদের একটা পার্ট কমপ্লিট করলাম,
আমাদের কিন্তু সামনের ক্লাসে আরো আরেকটা পার্ট লাগবে, যার মধ্যে আমরা আবিষ্কার দেখলাম, সম্পাদনা দেখলাম, এবং একটা নতুন গ্রন্থ তিব্বত অনুবাদ আবিষ্কার হয়েছিল সেটাও দেখলাম, এবং দেখে মোটামুটি একটা ফাইনাল করা হলো 24 জন পদকর্তা কর্তৃক মোট 51টি পদের সংকলন। আগামী ক্লাসে আমাদের আলোচনা আদি কবি, শেষ কবি, বাঙালি কবি, চর্যাপদের ভাষা, প্রবাদ প্রবচন, সমাজচিত্র, ধর্মমত, সর্বোপরি সাহিত্যিক মূল্য। চর্যাপদের সাহিত্য এটা কিন্তু বৌদ্ধ কবিরা কোনো সাহিত্য লিখতে পারে নাই, তারা ধর্মে সাধন ভোজন করে গেছেন, কিন্তু এটা যখন আমরা আবিষ্কার করলাম তার মধ্যে কিন্তু সাহিত্যিক কোয়ালিটি পরিলক্ষিত হওয়ার কারণে এটাকে আমরা সাহিত্য বলে বিবেচনা করেছি, যা রিটেনের জন্য কিন্তু সাহিত্য মূল্য, ধর্মমত, সমাজ চিত্রের বর্ণনা খুব গুরুত্বপূর্ণ করছেন। আজকে এ পর্যন্ত কমপ্লিট করা থাক, আগামী ক্লাসের পরবর্তী অংশ থেকে দেখা হবে ইনশাল্লাহ। আপনাদের কারো কি কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন থাকে বলেন। ঠিক আছে, ধন্যবাদ। এই আসেন দেখি, ওই ওই চলে গেল নাই, আয় বন্ধ কর। না ওদের ক্রিয়েট ফেক বলেছিলাম। এই তো কোনো কি জুমে তো, হ্যাঁ জুম, না আমি কিন্তু একেবারে ওই ওপেন ক্লাস নেবো না কিন্তু জুমে। আচ্ছা জুম হলে তো ওরা কোনো অসুবিধা নেই, ক্লাস জুমের ক্লাস তো আমার কিন্তু কখনোর জন্য লাইভের কোনো ক্লাস লাইভে দিলে স্যার আপনাকে লাইভে বলে তারপরে দিবেন। না না আমি কখনো নেবো না, কখনো নেবো না, তার আবার লাইভ। হ্যাঁ না না এটা হ্যাঁ এই যে জুম, এটা জুম। যখন কোনো লাইভ জমা দেবো তখন আপনি এই করে মতো কোনো কাজ। আচ্ছা আর ইয়ে তো জুমে তো তারা একটা আওয়াজ টাওয়াজ করে, কথাবার্তা করে, কেউ তো কোনো এতবার শুনলাম তো কোনো কথা করে তো লিখতেছে, ইয়ে করে তবে কি